আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে ইন্টারনেট অফ থিংস নিয়ে। বেসিক্যালি ইন্টারনেট অফ থিংস এর সিকিউরিটি রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা আজকের মেন ইয়ারে দেখবো। তো সবার কি কারো কোনো আইডিয়া আছে যে ইন্টারনেট অফ থিংস কি জিনিস, এটা কোন কাজে ব্যবহার করে, কার লাগে কাদের লাগে না? এটা হচ্ছে আমাদের মানে মানে দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আস্তে আস্তে মানে অ্যাডভান্সড হয়ে যাচ্ছে, স্মার্ট হয়ে যাচ্ছে এবং সেগুলোকে নেটওয়ার্কে কানেক্ট করা হচ্ছে যাতে আমরা মনে করেন মানে মানে আমাদের টোটাল ওভারঅল মানে আমাদের ডেইলি লাইফের যে প্রসেস গুলা সেগুলো যাতে আরো স্মুথ হয়। যেরকম দেখা যাচ্ছে আপনার মনে করেন মোবাইলের মাধ্যমে এসি চালানো অথবা ফ্যান চালানো অথবা ওয়াশিং মেশিন, কাপড় চোপড় দিয়ে রাখলাম, একটা সময় হলো সেটা মোবাইলে নোটিফিকেশন দিল। সবকিছু একটা মানে সেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম হতে পারে আপনার মনে করেন মোবাইল অথবা ল্যাপটপ। এগুলা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করার যে বিষয়টা সেটাই হচ্ছে ইন্টারনেট অফ থিংস। মানে হুম। সোজা কথায় থিং মানে জিনিসপত্রগুলোকে ইন্টারনেটে কানেক্ট করা। হুম। এটা এমন যে ভাইয়া ওই যে ধরেন আপনি বাসা থেকে বের হয়ে গেছেন, আপনি গেছেন ফ্যানটা ভুলে ফ্যানটা অফ করেন নাই অথবা এসিটা অফ করেন নাই। তখন হুম। যেখানে অবস্থান করেন না কেন সেখান থেকে আপনি এটা ওই এসিটা অন অফ করতে পারবেন অথবা অন করতে পারবেন অথবা এই ধরনের কিছু আর কি, অথবা দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর কি আপনার বাসা বাড়ির যে ইয়াগুলো। অথবা দেখা গেছে যে আমি একটি ইয়ে করছিলাম যে আহ আপনি ক্লান্ত হইয়া বাসায় ঢুকছেন, তো হুম। এরকম সময় আপনার ডিভাইস গুলো খুবই স্মার্ট থাকবে। তখন আপনার ফেস সে ডিটেক্ট করে দেখবে যে আপনি খুবই ক্লান্ত, তখন সে নিজে এসিটা চালু করে দিবে এবং একটা মানে মাইল্ড একটা মেলোডিয়াস একটা সং সে প্লে করবে, এরকম একটা ইয়াতে দেখছিলাম আর কি। পা টিপে আচ্ছা। দেওয়ার কোনো মেশিন নেই, হাত পা গা টিপে দেওয়ার? আছে। তাহলে তো ভালোই হয়। আচ্ছা, ঠিক আছে। আপনারা আইওটি সম্বন্ধে, ইন্টারনেট ঠিক সম্বন্ধে আপনারা খুব ভালোভাবে জানেন। আমার তাহলে এত বেশি কিছু নিয়ে এক্সপ্লেন করা লাগলো না। আমি একটু ফাঁকি ফুকি দিতে পারবো এবার তাহলে। তো বেসিক্যালি হচ্ছে যে আইটি যেটা, সেটা হচ্ছে কি ইন্টারনেট, সরি, ইনফরমেশন টেকনোলজি, যেটা হচ্ছে আপনার ডাটা নিয়ে কাজ করে, তাই না? ডিজিটাল ডাটা নিয়ে কাজ করতেছে। সেই সাথে সাথে আরেকটা কনসেপ্ট আছে, তার নাম হইতেছে ওটি, অপারেশন টেকনোলজি। এটা হইতেছে বেসিক্যালি আপনার মেশিনারিজ নিয়ে কাজ করতেছে। হুম। তো এই ওটি এবং এই মিলিয়ে যেটা, সেটা হইতেছে আইওটি। আর আইওটির বেসিক্যালি মেইন অংশ যেটা থাকে সেটা হচ্ছে আপনার ইনফরমেশন টেকনোলজি এবং অপারেশন টেকনোলজি। এই দুইটার আসলে অনেকটা একটা কম্বো একটা প্ল্যাটফর্ম তৈরি করা। লাইক আপনি কোনো মেশিনারিজ নিয়ে কাজ করতেছেন, সেই মেশিনারিজ গুলো ইনফরমেশন টেকনোলজি দিয়ে আপনি এটাকে ডেভেলপ করছেন। তার ইনফ্রাস্ট্রাকচার, তার ম্যানেজমেন্ট যা আছে সবগুলা আপনি আইটি দিয়ে কাজ করতেছেন, বাট ওই পাশে কাজ হচ্ছে মেশিনারিজ দিয়ে। তো এই মিলিয়ে হচ্ছে আমাদের আইওটি। আর আইওটি হতে হলে বেশ কিছু কম্পোনেন্ট আমাদের দরকার পড়ে। যেমন তার নেটওয়ার্ক কমিউনিকেশন থাকতে হয়, মেশিনারিজ থাকতে হয়, অটোমেশন থাকতে হয়, প্রি বিল্ড প্রোগ্রামের মাধ্যমে অটোমেটিক ভাবে কাজ করা, কিছু কিছু ক্ষেত্রে নিজে নিজে ডিসিশন নেওয়া, কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নেওয়ার জন্য অন্য কোনো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট হওয়া। এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে হইতেছে আইওটি হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে ইনফরমেশন টেকনোলজি এবং অপারেশন টেকনোলজি। তো বাম পাশে হচ্ছে আমাদের ইনফরমেশন টেকনোলজি নিয়ে ডাটা নিয়ে কাজ করতেছে, আর এই পাশে অপারেশন টেকনোলজি হচ্ছে কি আমাদের ফিজিক্যাল যে মেশিনগুলি আছে সেগুলো নিয়ে কাজ করছে। তো আইওটি নিয়ে কথা হচ্ছিল। আইওটি হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কিনা ইন্টার রিলেটেড কম্পিউটিং ডিভাইস, মেকানিক্যাল অ্যান্ড ডিজিটাল মেশিন, অবজেক্ট, অ্যানিমেল, পিপুল যা আছে সব কিছুকে সে একসাথে সে কানেক্ট করতে পারতেছে, এবং সেখানে নেটওয়ার্ক ব্যবহার করে সে হিউম্যান টু হিউম্যান অ্যাক্সেস অথবা হিউম্যান টু কম্পিউটার ইন্টারাকশন সে ব্যবহার করতেছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছি আমাদের এই যে ছোট্ট যে ছবিটা আছে,
এই ছবিটাতে হচ্ছে আমার বাম পাশে ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের টুলস আছে এখানে, ম্যানুফ্যাকচারিং মেশিন আছে, বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট আছে। এই জিনিসগুলো কিন্তু আইওটির সাথে কানেক্টেড। আর ডান পাশে দেখতে পাচ্ছি যে কিছু জিনিস আছে যেগুলো হয়তো বা মানুষের মধ্যে পড়ার মতো ক্যাপাবিলিটি রাখে। হ্যাঁ, সেই সব জিনিসগুলো কিন্তু আইওটি ডিভাইস হতে পারে, যেমন স্মার্ট টিভি হতে পারে, স্মার্ট ওয়াচেস হতে পারে, এখানে আদার্স কোনো ওয়ারেবল জিনিস হতে পারে, সেটা ইয়ার রিংস হতে পারে, লকেট হতে পারে, এনিথিং। নিচে দেখতে পাচ্ছি বিভিন্ন হোম ডিভাইস রয়েছে, যেমন হচ্ছে আমাদের বাসার টেম্পারেচার কন্ট্রোলার, থার্মোস্ট্যাট, তাছাড়াও বাসার লাইট, ফ্যান, বাতি যা আছে, ইনফ্যাক্ট আদার্স যে মনিটরিং যে সিস্টেম গুলি আছে সেগুলো কিন্তু আমি আইওটির সাথে কানেক্ট করতে পারছি। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে আমার হেলথ কেয়ার ডিভাইসেস। এই হেলথ কেয়ার ডিভাইসেস গুলো ব্যবহার করে আমি চাইলে হেলথ চেক আপ কিংবা হচ্ছে হেলথ চেক আপ করার জন্য বিভিন্ন রকমের ডিভাইস, কিংবা হেলথকে মনিটর করার জন্য বিভিন্ন রকমের ডিভাইস, এমনকি আমি যে মেডিকেশন কে ব্যবহার করছি সেটাকে প্রিজার্ভ করে রাখার জন্য দেখা যাচ্ছে কোনো মনিটরিং ডিভাইস বা ম্যানেজমেন্ট ডিভাইসকেও কিন্তু আইওটির সাথে আমি কানেক্ট করে কাজ করতে পারি। স্যার এই আইওটি ডিভাইসটা দেখতে কেমন স্যার? আইওটি ডিভাইস দেখতে কেমন, এই জিনিসটা দেখবো হচ্ছে আমরা এই ইউটিউবের ভিডিওটা দেখার পরে। ওকে, স্যার সাউন্ড বোঝা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? না স্যার। এই চিনন ভাই একদিনকে বলছিল সাউন্ড মানে আমাদের এই পাশে আসার জন্য কি যেন সেটিং অন করা লাগে জুমের, আপনার ওই এন্ডে। দাঁড়ান দেখি কি অন করা লাগে বলেন তো। সঠিক মনে নাই স্যার, এই চিনন ভাই বলছিল আপনার মানে আপনি কোনো ভিডিও প্লে করবেন, মানে হোস্ট কোনো ভিডিও প্লে করবে কিন্তু এই আমাদের কাছে সাউন্ড আসবে না যদি না ওই সেটিংটা আমরা অন করি। জুমের সেটিং এ আছে এই জিনিসটা। আচ্ছা দেখছি, দাঁড়ান। The Internet of Things, or IoT, is influencing our lifestyle from the way we react to the way we behave. From air conditioners that you can control with your smartphone, to smart cars providing the shortest route, or your smartwatch which is tracking your daily activities. IoT is a giant network of connected devices. These devices gather and share data about how they are used and the environment in which they are operated. It's all done using sensors. Sensors are embedded in every physical device. It can be your mobile phone, electrical appliances, vehicles, barcode sensors, traffic lights, and almost everything that you come across in day-to-day life. These sensors continuously emit data about the working state of the devices. But the important question is, how do they share this huge amount of data, and how do we put this data to our benefit? IoT provides a common platform for all these devices to dump their data, and a common language for all the devices to communicate with each other. Data is emitted from various sensors and sent to IoT platforms securely. IoT platform integrates the collected data from various sources. Further analytics is performed on the data, and valuable information is extracted as per requirement. Finally, the result is shared with other devices for better user experience, automation, and improving efficiencies. Let us look at a scenario where IoT is doing wonders. In an AC manufacturing industry, both the manufacturing machine and the belt have sensors attached. They continuously send data regarding the machine health and the production specifics to the manufacturer to identify issues beforehand. A barcode is attached to each product before leaving the belt. It contains the product code, manufacturer details, special instructions, etc. The manufacturer uses this data to identify where the product was distributed and track the retailer's inventory. Hence, the manufacturer can make the product running out of stock available. Next, these products are packed and parceled to different retailers. Each retailer has a barcode reader to track the products coming from different manufacturers, manage inventory, check special instructions, and many more.
The compressor of air conditioner has an embedded sensor that emits data regarding its health and temperature. This data is analyzed continuously, allowing the customer care to contact you for the repair work in time. This is just one of the million scenarios. We have smart appliances, smart cars, smart homes, smart cities, where IoT is redefining our lifestyle and transforming the way we interact with technologies. The future of IoT industry is huge. Business Insider Intelligence estimates that 24 billion IoT devices will be installed by 2020, and IDC predicts that IoT revenue will reach around 357 billion in 2019, resulting in a lot of job opportunities in the IT industry. Want to become a part of the IoT revolution? Come and master IoT with Edureka. যাক, এই সুযোগে এডুরেকার একটা অ্যাড হয়ে গেল, প্রমোশন হয়ে গেল। সেইটাই কেবল ভাবতেছিলাম। The Internet of নাইস। তাহলে জিনিসটা দেখে কি বুঝলাম? রেদওয়ান আহমেদ সামির, শুনতে পাচ্ছি? জি স্যার, এটাও একটা ফোন দিয়ে আমি সবকিছু কন্ট্রোল করতে পারতেছি। ফোন দিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারছে, কিন্তু এখন পর্যন্ত কি আসল জিনিস বুঝতে পারি নাই নাকি? আসল ব্যাপারটা হচ্ছে সবকিছু কানেক্টেড, এই হচ্ছে কথা। না, আমি তাই না? একটু সামিরের কাছে শুনতে যাচ্ছি। আসল জিনিস কি বুঝতে পারছি না পারি নাই এখনো? স্যার আসল জিনিসটা মানে হচ্ছে, মানে আমি কোনো কিছুর মানে কন্ট্রোল করতে পারবো কোনো একটা কিছুর মাধ্যমে, লাইক নেটওয়ার্কিং, মেবি এটা, হ্যাঁ, নেটওয়ার্কিং এর উপরে, নেটের মাধ্যমে আমরা যে কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছি কোনো একটা জিনিসটা আমি বুঝাই। ফার্স্ট অফ অল, আইওটি ইজ নট আ টেকনোলজি। এটা ফার্স্ট অফ অল এটা কনসেপ্ট। আগে কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট বুঝছি তো, মানে একটা ধারণা, হাইপোথিসিস। জি স্যার। তারপরে আপনি টেকনোলজির কাছে আসেন। ফর এক্সাম্পল, আপনার যে ফোনটা আছে, যে মোবাইল ডিভাইস আছে, স্মার্টফোন, আপনার স্মার্টফোনের মডেল কি? স্যার ভিভো। ভিভো। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আপনি আপনার যে বাসায় যে ল্যাপটপ আছে, আপনি ইজিলি আপনার ল্যাপটপ দিয়ে আপনার ফোনকে আপনি ট্র্যাক করতে পারেন না? কোথায় আছে? বেশ কিছু ল্যাপটপ। অ্যাপ ট্যাপ ইনস্টল করে আমি কিন্তু ট্র্যাক করতে পারি, তাই না? জি স্যার, যদি হ্যাঁ, ফোন ট্র্যাক করতে চাই তাহলে স্যার ওই যে গুগলের মাধ্যমে ট্র্যাক করতে পারি। হ্যাঁ, ওই তো হলো। তা আপনি কি করতেছেন? গুগলের মাধ্যমে আপনার ফোনটা কই আছে আপনি সেটা দেখতে পাচ্ছেন, ঠিক কিনা? জি স্যার। আবার আপনি নিজে কোথায় আছেন সেটাও আপনি আপনার ফোনের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, জি ঠিক? স্যার। আচ্ছা, এটা গুগল ম্যাপেই দেখাচ্ছে কোথায়। আপনার মনে করেন যে পড়ার যে টেবিল, এই পড়ার টেবিলটা কই আছে আপনি কি এটাকে ট্র্যাক করতে পারবেন? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার ওয়ালেট, হ্যাঁ ওয়ালেট, মানে এই যে মানি ব্যাগ যেখানে টাকা আমি রাখি আমরা, জি স্যার। তো এই ওয়ালেট কোথায় রাখা আছে এটা কি ট্র্যাক করতে পারবেন? না স্যার। কেন? তো স্যার এগুলো ফোন তো, কোনো কিছুর সাথে যুক্ত না। আচ্ছা, ফোন কেন পারতেছি, ওয়ালেট কেন পারতেছি না? দুটোই তো আপনার পকেটেই থাকে। স্যার ফোন একটা নেটওয়ার্কের মাধ্যমে আমার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড, কানেক্টেড। বাট ওয়ালেট অর মানি ব্যাগ, ঘড়ি, যেগুলো মানে কোনো ইলেকট্রনিক ডিভাইস না। ডিভাইস না, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে এগুলো তো কোনো ইলেকট্রনিক ডিভাইস না। ইলেকট্রনিক ডিভাইস বাদ দেন, এটা কোনো কম্পিউশনাল ডিভাইস না, এর মধ্যে কোনো কম্পিউটিং করার মতো কোনো ক্যাপাবিলিটি নাই। তাহলে কিভাবে আসলে সে আমার সাথে কানেক্টেড হবে, তাই না? কানেক্টেড হওয়ার জন্য তার বেসিক রিকোয়ারমেন্টটা হচ্ছে কি, তাকে কি করতে হবে? তাকে কম্পিউটার হইতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন হোয়াট ইফ আমি আপনার ওয়ালেটের ভিতরে ছোট্ট একটা ডিভাইস অ্যাড করে দিলাম, ইলেকট্রনিক ডিভাইস অ্যাড করে দিলাম, ভিতরে ডিভাইস অ্যাড করে সেলাই করে আঠা দিয়ে লাগাই দিলাম, যেটা কিনা হচ্ছে আপনি ওই ইয়া দিয়ে, কি বলে, আপনার ফোন দিয়ে বা যে কোনো রকমের কম্পিউশনাল ডিভাইস দিয়ে আপনি সেটাকে ট্র্যাক করতে পারতেছেন, সেটার লোকেশন দেখতে পাচ্ছেন। এটা পারলেন না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা হলো, তখন কি হলো? আপনার ওয়ালেটটা তখন হয়ে গেল হচ্ছে
পার্ট অফ ইলেকট্রনিক ডিভাইস, বা ওয়ালেটটাই হয়তো বা ইলেকট্রনিক ওয়ালেট হয়ে গেল। জি স্যার। আচ্ছা, এখন আপনার ওয়ালেটে কয় টাকা আছে সেটা তার ওজন করে সে বলে দিতে পারতেছে যে আপনার ওয়ালেটে এই কয় টাকা আছে, বা আদারওয়াইজ কোনো একটা ভাবে সে আপনার ওয়ালেটে কয় টাকা আছে সেটা বলে দিতে পারতেছে। তাহলে এখন আপনার ওয়ালেটটা কি হলো, যে সে কিন্তু আরেকটু পাওয়ারফুল হলো। সে এখন আপনার ওয়ালেট কই আছে সেটা বলতেছে না, আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাসটাও সে দেখিয়ে দিচ্ছে। জি স্যার। এখন আরেকটু আসেন, যদি ব্যাপারটা এরকম ঘটে যে আপনার ওয়ালেটে আপনি স্পেশাল লজিক ইমপ্লিমেন্ট করে দিলেন যে আপনার ওয়ালেটে যদি 100 টাকার কম থাকে তাহলে সে আপনাকে বাইরে বের হওয়ার সময় ওয়ার্নিং দিবে, আর যদি 100 টাকার বেশি থাকে তাহলে সে আপনাকে বাইরে বের হওয়ার সময় ওয়ার্নিং দিবে না, বা যে কোনো রকমের সাউন্ড মেক করবে, কোনো নোটিফিকেশন পাঠাবে, এসএমএস দিবে, কিছু একটা হবে। তাহলে কি হলো, আমরা কি আরেকটু অ্যাডভান্স স্টেপে গেলাম না? জি তাহলে স্যার। এখন কি হলো, আপনার ওয়ালেটের ডিসিশন মেক করার কিন্তু ক্ষমতা চলে আসলো, জি স্যার। যে সে আপনাকে জানাবে কি জানাবে না। তাহলে এখন আপনার ওয়ালেট কি আমি স্মার্ট ওয়ালেট বলতে পারি না? একদম। তো এই যে আপনার যে নর্মাল একটা ওয়ালেট যেটার মধ্যে আপনি আগে টাকা রাখতেন, সেটা এখন আপনার একটা কি বলবো একটা সঙ্গী টাইপের হয়ে গেল। তার নিজস্ব কৃত্রিম কিছুটা বুদ্ধিমত্তা আছে, যেটার মাধ্যমে সে বিভিন্ন রকমের কন্ডিশন হলে আপনাকে সে ওইভাবে ঘুরে ঘুরে আপনাকে জানাবে। আপনি চাইলে আপনার ওয়ালেট টেবিলের উপর পড়ে আছে, কিন্তু আপনি চলে গেছেন হইতেছে আপনার শিক্ষাঙ্গনে কিংবা আপনার অফিসে, আপনি সেখান থেকে জানতে পারতেছেন আপনার ওয়ালেটে টাকা কতখানি আছে না আছে একটা অ্যাপ বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে। তাহলে কি হলো যে আইওটি যেটা ইন্টারনেট অফ থিংস যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কি থিংস। থিংস মানে হচ্ছে ডাম থিংস, সেটা যে কোনো কিছু হইতে পারে, সেটা আমাদের ব্যবহার করা কোনো ইকুইপমেন্ট হতে পারে, ব্যবহার না করা ইকুইপমেন্ট হতে পারে, বাট র্যান্ডম থিংস। এই র্যান্ডম থিংস এর তৈরি করার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা হইতেছে আমাদের আইওটি। আমাদের ওয়ালেটটা কিন্তু একটা র্যান্ডম থিং ছিল, একটা স্টাফ ছিল যেটার মধ্যে কোনো কিছু সাথে কানেক্টেড ছিল না, সে কোনো ইনফরমেশন আমাকে দিতে পারতো না। কিন্তু পরবর্তীতে আমি যখন তাকে ডে বাই ডে ইলেকট্রনিক্স তার সাথে এমবেড করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসলাম যে সে আমাকে ডিসিশন পর্যন্ত আমাকে মেক করে দিচ্ছে যে আমার আসলে খালি হাতে বেরোনো উচিত হচ্ছে কি হচ্ছে না, কিংবা বেরোচ্ছি সেজন্য আমি যেন নোটিফাইড থাকি যে আমি খালি হাতে বেরোচ্ছি বা অনেক কম টাকা পয়সা নিয়ে আমি বেরোচ্ছি। তো এই ইন্টার কানেক্টেড সমস্ত থিংস নেই হইতেছে ইন্টারনেট। এখন এই টাইপের জিনিসগুলাকে আপনি চিন্তা করেন যে আপনি আর কোথায় কোথায় লাগাইতে পারেন। কথার কথা, আপনার একটা কলম ব্যবহার করতেছেন, সেই কলমও মনে করেন যে সে ওই একটা ডিভাইস লাগাই দিলাম, সে ওয়াইফাই এর মাধ্যমে আপনার কলমটা কানেক্টেড হচ্ছে ইন্টারনেটে, নেটওয়ার্কের মধ্যে, এবং আপনার কলমে কালি আছে নাকি, কলমটার ক্যাপটা খোলা না বন্ধ, কলমে এখন কতদিন আগে কিনছেন, এটা কালিটা শুকায় গিয়ে রিপ্লেস করার সময় হয়ে যাচ্ছে নাকি, এইসব ইনফরমেশনও কিন্তু সে আপনাকে ইন্টারনেটের মাধ্যমে আপনার ফোনে হয়তো পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন অ্যাপস বা কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি একটা সাজেস্ট করি, স্ক্রল করেন। বউ যদি হচ্ছে আপনার মানে শপিং ওয়েবসাইট বেশি ব্রাউজ করে তাহলে মানি ব্যাগ অটোমেটিক লক হয়ে যাবে। এটা একটা ভালো আইডিয়া দিয়েছেন, এটা দিয়ে এটা ইমপ্লিমেন্টেশন চলে যান। হ্যাঁ, কিংবা হচ্ছে আপনার মানে ক্রেডিট কার্ডে অটোমেটিক লেনদেন বন্ধ হয়ে যাবে, যাতে হ্যাঁ, ক্রেডিট কার্ড দিয়ে সে হচ্ছে কোনো কিছু ভার্চুয়ালি ক্রেডিট অর্ডার কার্ডে দিলে পরেও লেনদেন না ক্রেডিট হয়। কার্ডে এটা এটা অলরেডি আছে, অলরেডি এটা কোনো ঝামেলা করলে ওটা বন্ধ করে দিবে। এত অ্যামাউন্ট হয়ে গেলে বন্ধ করে দিবে। এত একটা সিঙ্গেল ট্রানজাকশনের ভ্যালু যদি অনেক বেশি হয়, একটা লিমিটেড অ্যামাউন্ট হয়, তাহলে সেটাকে বন্ধ করে দিবে। হ্যাঁ, এরকম সেটা তো কিন্তু ঠিক আছে। হচ্ছে আপনার ইয়ে আছে। আমি চাচ্ছি টেম্পোরারি লক হওয়া, যে দেখা যাচ্ছে আমাদের মানে বেটার হাফ যারা, তারা দেখা হুম, যাচ্ছে বেশিক্ষণ হচ্ছে অ্যামাজন ব্রাউজ করবে আর টেম্পোরারি লকে চলে যাবে ক্রেডিট কার্ড। হুম। এই যে এখানে আমি যে সিনারিওটা কেবলই বললাম, এটা হইতেছে আমার বাম পাশেরটা হচ্ছে ওয়ালেট। ওয়ালেটের ইনফরমেশনটা আমি ইন্টারনেটের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে আমি কালেক্ট করে আমার স্মার্টফোনে আমি এখানে নিয়ে আসছি। স্মার্টফোনে আমি দেখতে পাচ্ছি যে আমার যে ডিভাইসটা ছিল সেই ডিভাইসের এখন স্ট্যাটাসটা কি, এবং এই পুরা কনসেপ্টটাকে আমি বলতেছি হইতেছে ইন্টারনেট অফ থিংস। সামির, এখন কি কিছুটা মনে ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, okay.
এখন এই ইন্টারনেট অফ থিংস এর হচ্ছে কি আইওটি ইকোসিস্টেম কনসিস্ট হচ্ছে ওয়েব এনাবল স্মার্ট ডিভাইসেস। স্মার্ট ডিভাইস বলতে কিন্তু আমি ওইটাই বোঝাচ্ছি যে সিস্টেম গুলো আসলে কি করতে পারে, বিভিন্ন রকমের সেন্সরস দেওয়া থাকে ওখানে। ভিডিওতে কিন্তু সেন্সরস এর নাম দেখছি তাই না, এরকম সেন্সর দেওয়া আছে। সেন্সর জিনিসগুলা কি, এগুলা হইতেছে আপনার ওই যে আপনার ডিভাইসের কোনো কিছু যে আপনি পরিমাপ করতেছেন সেটা তো তাকে সেন্স করতে হবে অ্যাটলিস্ট, তাই না? আমাদের হিউম্যানেরও কিন্তু সেন্সর আছে বেশ কয়েকটা। আমাদের বলা হয় হচ্ছে আমাদের ইনপুট 5টা, তার মানে আমরা 5টা ওয়েতে সেন্স করতে পারি। এই যে পঞ্চ ইন্দ্রিয় বলে না, জি স্যার। আমার পঞ্চেন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় আমাদের হচ্ছে 5টা সেন্সর আছে। এটা হচ্ছে আমরা চোখ দিয়ে দেখতে পাই, আমরা নাক দিয়ে ঘ্রাণ শুঁকতে পারি, আমরা জিহ্বা দিয়ে টেস্ট করি, আমরা কান দিয়ে শুনতে পাই, আর হইতেছে আহ স্পর্শ হাত স্যার, দিয়ে স্পর্শ। স্পর্শ করে, হ্যাঁ স্পর্শ করে সারফেসটা বুঝতে পারি, তারা পঞ্চ ইন্দ্রিয়। হ্যাঁ, তো এখন এই জিনিসটা হচ্ছে কি ওই ঠিক একই জিনিস রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের ওই ডিভাইসের ভিতরে, তারপরে বলে আমি বলছি সেন্সর। তো ওইখানেও কিন্তু দিতে হয়। যেমন হচ্ছে যে আপনি এটার ওজন আছে কিনা এটা আপনি স্পর্শ করে তো না, এটা ওই যে ওয়েট যেভাবে মাপে আর কি, সেটা দিয়ে আপনি বুঝতেছেন, সেজন্য ওয়েট সেন্সর থাকে। সেখানে দেখা যাচ্ছে যে যদি লাইট সেন্সর থাকে সেটা কি কালার, অথবা কালারের ইন্টেন্সিটি কত, অর্থাৎ কালার কি, সরি কালার বলতেছি, লাইট কি তীব্র নাকি লাইটটা আসলে হালকা, সেটা কোন কালারের লাইট, এই টাইপের জিনিসগুলা কিন্তু আমরা যেমন চোখ দিয়ে দেখতে পাই তেমনি কিন্তু বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস আছে তারাও কিন্তু এগুলাকে ক্যালিব্রেট করতে পারে, করে ওই লেভেলে একটা ডিসিশন হয়তো বা তাকে যদি দেয়ার আমি ক্যাপাবিলিটি দেই, তাহলে সেই ডিসিশনটা আমাকে মেক করে দিবে আর কি। ঠিক আছে? তো আমাদের ফোনে কিন্তু অসংখ্য এরকম সেন্সরস থাকে। আপনার যদি ফোনের স্পেসিফিকেশনস যান তাহলে সেখানে কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু কম্পাস আছে, জাইরো সেন্সর আছে, হ্যাঁ আরো কিন্তু টেম্পারেচার সেন্সর আছে, আরো অনেক কিছু কিন্তু আমাদের ফোনের সাথে অ্যাড করা থাকে। তো এই টাইপের ইয়াগুলা সেন্সরস গুলা হচ্ছে কি করে, সে কালেক্ট করে, সেন্ড করে এবং অ্যাক্ট, হ্যাঁ যে কি করতে হবে সে ডিসিশন নিয়ে ওই এনভায়রনমেন্টের সাথে তাকে কিভাবে কাজ করতে হবে সেটা সে হইতেছে একটা কি বলে অ্যাপ্রোচ নেয় আর কি। আর এই আইওটি যে ডিভাইস গুলি আছে, দে ডাটা দে কালেক্ট অ্যান্ড কানেক্টিং, সরি ডাটা দে কালেক্ট, হ্যাঁ শেয়ার হচ্ছে আইওটি ডিভাইস শেয়ার দ্য সেন্সর ডাটা, যে ডাটাগুলোকে সে সেন্সর দিয়ে কালেক্ট করছে সেগুলোকে সে শেয়ার করে কি দিয়ে, ইন্টারনেট আইওটি গেটওয়ে দিয়ে, অর্থাৎ ইন্টারনেট দিয়ে। এবং কোথায় শেয়ার করে, সে একটা সেন্ট্রালাইজ একটা ডাটাবেসে সে আসলে শেয়ার করে দেয়। সেইখানে যদি আপনি যান, সেইখানে গিয়ে আপনি বিভিন্ন রকমের ডাটার সাথে আপনি ইন্টারাকশন করতে পারবেন। হ্যাঁ, মানে খুব সিম্পল একটা জিনিস, আপনার বাসায় কি পরিমাণ টেম্পারেচার আছে কিংবা বাইরে ওয়েদার কি পরিমাণ টেম্পারেচার, এই জিনিসটা কিন্তু আপনি ওই বাইরে গিয়ে কিন্তু আপনি সেন্সর হাতে নিয়ে দাঁড়ায় আছেন আর থার্মোমিটার হাতে নিয়ে দাঁড়ায় থাকবেন না। থার্মোমিটার সেন্সর থেকে হচ্ছে কি করতেছে, সে ডাটাটাকে নিয়ে একটা ডাটাবেজে গিয়ে রাখতেছে। আপনার যে অ্যাপ্লিকেশন আছে, স্মার্টফোন হতে পারে, ওয়েব ইন্টারফেস হতে পারে, ওই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ওই ডাটাবেজে কানেক্ট হচ্ছেন, নট হচ্ছে ইয়ার সাথে, ওই সেন্সরের সাথে। ডাটাবেজে গিয়ে কানেক্ট হয়ে দেখতেছেন যে আমার এখন কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে। ওকে, এই যে আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি সেই ডায়াগ্রাম এখানে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে কি হচ্ছে। দেখেন বাম পাশে এই যে আইওটি ডিভাইসে বিভিন্ন রকমের সেন্সরস লাগানো আছে, যেমন হিউমিডিটি, ময়েশ্চার সেন্সর, কি পরিমাণ হইতেছে আপনার, তো ইয়া আছে কি বলে ওই যে আর্দ্রতা আছে। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ব্যবহার করা হয় আজকাল, স্মার্ট ফুলের টপ চলে আসছে। স্মার্ট ফুলের টবে কি করে, ওইখানে হচ্ছে আপনার ওই টবের মধ্যে যদি কোনো গাছ লাগান তাহলে মাটি কি পরিমাণ আসলে আর্দ্র ভেজা সেটার উপর ডিপেন্ড করে তার মধ্যে কি পরিমাণ পানি দিতে হবে সে পানিটা পর্যন্ত তারা ঠিক করে দেয়। লাইক ব্যাপারটা এরকম যে আপনি পানি হয়তোবা দেয়া হয়েছিল 2-3 দিন আগে, 2 দিন আগে, এখন অনেক খরখরা হয়ে গেছে, হ্যাঁ মাটিটা, ফুলের টবের মাটিটা। এখন কি করলো, সেটা হচ্ছে ময়েশ্চার সেন্সর দিয়ে সেটাকে আইওটি গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে চলে আসলো। চলে আসার পরে আপনার এই ডাটাটা কোথায় রাখলো, এই যে ডান পাশে যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসে সেটাকে রেখে দিল। রেখে দেওয়ার পরে আপনি মনে করেন যে যে এই পার্সনটা সবুজ গেঞ্জি পরা, আপনি বলতেছেন যে ঠিক আছে আমি একটু দেখি আমার ফুলের টবে পানির কি অবস্থা।
তো আপনি কি করলেন, যখন আপনি আপনার স্মার্টফোন দিয়ে রিকোয়েস্ট করবেন তখন আপনি ইন্টারনেটে গিয়ে আপনি ওই ডাটাবেজে আসলেন, এসে দেখলেন যে আসলে আমার হচ্ছে মাটিগুলো অনেক শুকিয়ে গেছে। আপনি তখন দেখা যাচ্ছে কি আপনি এখানে কমান্ড দিলেন যে মাটিতে পানি দেওয়া হোক, কথার কথা। তো এইখানে যখন আপনি কমান্ড দিচ্ছেন তখন সেখান থেকে আবার সেই ডাটাটাকে এখানে সেন্ড করে দিয়ে আইওটি গেটওয়ে এখানে পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে দেখাচ্ছে কি একটা পানির মোটর ওপেন করে দিল, সেই মোটর দিয়ে কিছু পরিমাণ পানি ওখানে গিয়ে পড়লো আনটিল আমাদের পুরা মাটিটা ভিজে যাওয়া পর্যন্ত আর কি। আবার এমনও হইতে পারে আপনি মনে করেন যে একটা লজিক সেট করে দিলেন ডাটাবেজে যে আমি চাচ্ছি যে আমার ডাটাবেজে আমার এই যে ফুলের টবে যদি হিউমিডিটির এত শতাংশ কমে আসে তাহলে অবশ্যই যেন এত আউন্স পানি দেওয়া হয়, অথবা এত শতাংশ কমে আসলে সে একটু পর পর পানি দিবে। এই লজিকটা আপনি আগে থেকে এখানে সেট করে রাখলেন। তারপরে যখনই এখান থেকে ময়েশ্চার সেন্সরটা কালেক্ট করে পাঠিয়ে দিচ্ছে তখন সার্ভার নিজেই বলছে ঠিক আছে তোমার এখন এই কাজটা করা উচিত অথবা এই কাজটা করা উচিত না। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। স্যার এই মানে সেন্সরটা কিভাবে অ্যাড করে এই প্রোগ্রামটার সাথে যে এই প্রোগ্রামটা বানাইছে? আচ্ছা, সেন্সরটা কিভাবে অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি তারা। বিষয়টা আসলে এরকম না, এটা হচ্ছে যে আগে আপনাকে সার্চ দিয়ে হচ্ছে কি কি স্যার নাম এখন স্যার অ্যাপটা, মাথার মধ্যে সব প্রোগ্রাম ঘুরতেছে যে এই এই মানে লজিক গুলাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আপনাকে বলতেছি। সেটা হচ্ছে যে ওই কি জানি ময়েশ্চার, আমি বলি আপনাকে, ওই যে কি বলো নাম, মানে এই করার এই সিকিউরিটিতে কাজ করার আগ দিয়ে আর কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে যখন করতাম, এই কম্পিউটার নেটওয়ার্কিং নিয়েও কাজ করা শুরু আগ দিয়ে এই এমবেডেড সিস্টেম ডিজাইন নিয়ে হইতেছে আমি অনেক দিন আসলে স্টাডি করছি, কাজ করছিলাম, আমার অনেক আইসি টাইসি অনেক কিছু ছিল আর কি। তো তখন হইতেছে আমার এই জিনিসগুলো অনেক ইন্টারনেট অফ থিংস এর বিষয়গুলো তখন ভালো কাজ করতো। আমি আপনাকে ময়েশ্চার সেন্সর দেখাচ্ছি। ময়েশ্চার মান কি? MOUSUR নাকি? MOISTUR। আচ্ছা আচ্ছা, আমি মারান ভুল বলছি, তার ঠিক করে দিছো। ময়েশ্চার সেন্সর, হ্যাঁ এই যে ময়েশ্চার সেন্সর জিনিসটা দেখতে কিরকম হয়, এই যে ময়েশ্চার সেন্সর। এখানে এই যে আপনি যে স্ট্রিপ দেখতে পাচ্ছেন, কই গেল, এই যে এখানে যে স্ট্রিপ দেখতে পাচ্ছেন এখানে অনেক ইলেকট্রিক্যাল সেন্সরস লাগানো আছে, যেখানে বিভিন্ন রকমের আপনার ইলেকট্রনের যে লজিক গুলি আছে সেটা মিলে সে একটা ডিজিটাল রিডিং দেবে আপনাকে এই তারের মাধ্যমে। এই যে বাম পাশে যে আইসিটা আছে এই আইসিতে, এই আইসিতে কিছু এখানে যে পাওয়ার বাটন, ডাটা ইনপুট ডাটা আউটপুট দেওয়া আছে। এইখান থেকে হচ্ছে কি করেন আপনি যদি কোনো পাঠান, কি বলে কোনো ইনফরমেশন পাঠান, তাহলে সেখান থেকে আপনাকে ইনফরমেশন গুলোকে পাস করতে থাকবে কন্টিনিউয়াসলি। তো এটা পাস করে দেওয়ার পরে এটা যাই হইতেছে যে এরকম একটা ইয়াতে, এই যে এরকম একটা সার্কিট বোর্ডে, এটা হইতেছে অর্ডিনো উনো। এখান থেকে সেন্সরস গুলি নিয়ে এই ডিভাইসের মাধ্যমে সে ডিজিটালি রিড করে এই সিস্টেমে পাঠিয়ে দেয়। এই যে ছোট সার্কিট বোর্ডটা আমি দেখতে পাচ্ছি, এই ছোট সার্কিট বোর্ডটা হচ্ছে আপনার ওই আহ কি বলে আপনার এই যে লজিক সে নিয়ে কাজ করে। সে পারতপক্ষে কোনো কমান্ড সে চাইলে দিতে পারে, অথবা চাইলে সে শুধুমাত্র ডাটাকে সে রেকর্ড করে সে কোনো একটা সেন্ট্রালাইজ ডাটাবেস সার্ভারে সে ফরওয়ার্ড করে দিতে পারে। সেটাকে কন্ট্রোলার হিসেবেও কাজ করতে পারে, সেটাকে নর্মাল জাস্ট রিসিভার হিসেবেও সে কাজ করতে পারে। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা তো ছবি আঁকা তো জিনিসটা বোঝা যাচ্ছে কম। এই পাশে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা RJ45 জ্যাক আর কি, অর্থাৎ এটার সাথে আপনি যদি ডিরেক্টলি কানেক্ট করে দেন, ওই কি বলে আর কানেক্ট করে দেন। হ্যাঁ আচ্ছা, এইটাই কি RJ45 জ্যাক কিনা এটা আমার খেয়াল আসছে না, অনেক আগে দেখা তো আমার এটা। রাসবেরি পাইতে ডিরেক্টলি RJ45 জ্যাক থাকে। আচ্ছা আমি রাসবেরি পাইটা লিখি, রাসবেরি পাই। হুম, এই যে এই যে এইটাতে হচ্ছে আপনার আহ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার RJ45 কিন্তু পোর্ট। এখান থেকে সে ডিরেক্টলি নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যেতে হয়, লাইক আমাদের সেন্ট্রালাইজ কোনো একটা ডাটাবেস সার্ভার সে কানেক্ট হয়ে গেল, সেখানে কন্টিনিউয়াসলি সে আমাকে ডাটা দিচ্ছে আর কি। আর এইখানে যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব আমাদের 4টা ইউএসবি ডিভাইস, সরি ইউএসবি পোর্ট। হ্যাঁ, তো এখানে আমি চাইলে আমি আমার ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করে কোনো না কোনো সার্ভিস আমি এখানে অ্যাড করতে পারি, কোনো একটা ডিভাইস বা আদার্স কোনো ইনপুট বা আউটপুট ডিভাইস আমি এখানে ব্যবহার করতে পারি যেখানে আমার ইউএসবি পোর্ট দিয়ে কাজ করে।
তো এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আপনার ওই পুরো সিস্টেমটাকে তারা কাজ করে, কন্ট্রোল করে, ডাটা রিসিভ করে অথবা কমান্ড দেয়। সামির, বুঝতে পারলাম স্যার? জি স্যার, বুঝছি স্যার। এটা নিয়ে আমি অনেক আগে কাজ করতাম, প্লাস এটা আমার অনেক ইয়া ছিল, লাইক কাইন্ডা লাইক যে মানুষ বলে না যে তুমি কি করবা আর কি সামনে ফিউচারে। তো আমার প্ল্যান ছিল হচ্ছে আই উইল বিকাম এ এমবেডেড সিস্টেম ডিজাইনার। স্যার আপনার কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আছে কোনো? আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো জানা আছে। ও, আপনার লাগবে কোনটা? আমাকে জাভাস্ক্রিপ্টটা দেন। কোনটা স্যার শিখলে সব থেকে বেশি ভালো হয়? ডিপেন্ড করতেছে আসলে আপনি কি নিয়ে কাজ করতে চান তার উপরে। আপনার প্ল্যাটফর্মের উপর ভেদ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা আপনাকে মাল্টিপল প্ল্যাটফর্মে সাপোর্ট দিবে, কিন্তু ইন্ডাস্ট্রি গ্রেডে কাজ করতে গেলে আপনাকে ইন্ডাস্ট্রি গ্রেডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাটাই হচ্ছে গুড পয়েন্ট। ফর এক্সাম্পল, আপনি যদি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন, বর্তমানে অনেক পপুলার পাইথন 3 ভার্সন। তো পাইথন 3 ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনি চাইলে আপনি ডিরেক্টলি এআই নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে স্মার্টফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন, এমবেড সিস্টেমের জন্য আপনি প্রোগ্রামিং লজিক লিখতে পারেন, এই যে যেটা আমি দেখালাম কেবল ওটাও এমবেড সিস্টেমের প্রোগ্রামিং লজিক লিখতে পারেন। আরো মানে মানে 20-25 রকমের আপনি পাইথন দিয়ে কাজ করতে পারেন। কিন্তু বিগ স্যার ডাটাও তো করা যায়, বিগ ডাটা অ্যানালাইসিস পাইথন দিয়ে করা যায় আমি যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, আসতেছে আসতেছে। তো পাইথন দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। পাইথন দিয়ে ওই যে সাইবার সিকিউরিটি টুলস বানানো যায়, হ্যাঁ অনেক কিছু করা যায়। কিন্তু পার্থক্য হচ্ছে যে আপনি পাইথন ইন্ডাস্ট্রি গ্রেডে আসলে কোন টেকনোলজির জন্য পাইথন ব্যবহার করা হচ্ছে সেটাকে আপনাকে ডিফাইন করতে হবে। এই যে কেবল এই যে মাসুদ স্যার বললেন যে বিগ ডাটার জন্য, বিগ ডাটা কি? বিগ ডাটা হইতেছে ওই যে ডাটা, এই ডাটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর জন্য হইতেছে পাইথনের অনেক লাইব্রেরি আছে, এবং পাইথন দিয়ে এটার ইন্ডাস্ট্রি গ্রেডের প্রোগ্রাম তৈরি করা হয়। দ্যাটস ওয়াই এটার হইতেছে সার্ভিস অনেক হাই, অনলাইনে ঘাটাঘাটি করলে অনেক কিছু পাবেন। পাইথন দিয়ে স্মার্টফোন অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়, কিন্তু স্মার্টফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা পাইথনে ইয়া না, ইন্ডাস্ট্রি গ্রেডের না। ইন্ডাস্ট্রি গ্রেডের স্মার্টফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ হইতেছে জাভা, সো এটাকে জাভা দিয়ে করে। হ্যাঁ, আর তো পরবর্তীতে কটলিনও আছে ফ্লাটার। স্যার। কটলিন তো হইতেছে আপনার ওই যে জাভাকে আপগ্রেড করে বানাই নিয়ে আসলো আর কি। হ্যাঁ, স্পেশালি স্যার ডিজাইন করা হলো যাতে এটা কি স্মার্টফোন, জাভাও আবার কিন্তু হচ্ছে ওই মাল্টিপারপাস ল্যাঙ্গুয়েজ পাইথনের মতো, যেটা দিয়ে জাভা দিয়েও অনেক কিছু বানানো যায়। তো কিন্তু জিনিসটা হচ্ছে কি, যে আপনার ওই ইন্ডাস্ট্রিতে লাগতেছে কোনটা সেটার উপর আপনার বেস করে কাজটা করতে হবে আর কি। হ্যাঁ, আপনি পাইথন দিয়ে কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টও কাজও করতে পারবেন। তো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজের জন্য কিন্তু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু পিএইচপি। হ্যাঁ, পিএইচপি কে স্পেশালি ডিজাইন করা হয়েছিল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য, কিন্তু আপনি পাইথন দিয়ে করতে পারবেন। যদিও পাইথনের বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ধরা হয়, বাট স্টিল আমি আসলে মানে পার্সোনালি প্রিফার করি যে যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে যদি তাদের স্ক্র্যাচ থেকে কাজ করার ইচ্ছা থাকে, পিএইচপি তে কাজ করাটা ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদিও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ যেটা সেটা আমি পাইথন দিয়েই করছি, পাইথন দিয়েই পারি। হ্যাঁ, তো এটা হইতেছে আর কি কথা। তো এই জন্য আমি আপনাকে বললাম যে আপনি আসলে কি নিয়ে কাজ করতে যাচ্ছেন তার উপরে। হ্যাঁ, সাইবার সিকিউরিটি টুলস আপনি পাইথনে হিউজ পাবেন, হিউজ পরিমাণ টুলস পাইথন দিয়ে করা হয়, কারণ পাইথন ল্যাঙ্গুয়েজটা দিয়ে কাজ করা সোজা। কিন্তু আমি প্রিফার করি, বা যদি স্ট্যান্ডার্ডে যদি বলেন যে না আসলে সিকিউরিটি টুলস গুলা, সিকিউরিটি টুলস বলতে কি অটোমেশনের কাজ, তো এটা ইউজুয়ালি হচ্ছে আপনার ব্যাশ স্ক্রিপ্ট দিয়ে করতে পারাটা বেটার। আর এটা ছাড়াও পাইথন দিয়ে আপনি চাইলে সাইবার সিকিউরিটির ম্যালওয়্যার ডেভেলপমেন্টও করতে পারেন, ভাইরাস বানাতে পারেন। কিন্তু ভাইরাস বানানোর জন্য বেটার টুল যেটা সেটা হচ্ছে আপনার হয় ইদার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অথবা নর্মাল সি প্রোগ্রামিং। হ্যাঁ, তো এটা এটা হইতেছে আপনার ডিপেন্ড করতেছে যে আপনি মানে কোন ইন্ডাস্ট্রি গ্রেডের প্ল্যাটফর্ম নিয়ে আসলে কাজ করছেন, সরি কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছেন, তার স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি গ্রেডের ল্যাঙ্গুয়েজটা শেখা এবং অ্যাপ্লাই করাটা হচ্ছে মানে কি বলবো গুড প্র্যাকটিস আর কি। মানে আমি সোজা কথা স্যার আগে হচ্ছে প্রফেশন চয়েস করা লাগবে, আমি কোন আগে প্রফেশনে যাব, এক্স্যাক্টলি, হ্যাঁ তারপরে এক্স্যাক্টলি, কোন প্রফেশনে আমি জীবন কাটাতে পারবো ভালো লাগে, তারপর সেটার অনুযায়ী সেটা করতে গেলে সেটার আমাকে সেটার ল্যাঙ্গুয়েজ শেখা ল্যাঙ্গুয়েজ, লাগবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। স্যার সি দিয়েও মেলওয়্যার তৈরি করা যায়? সি দিয়ে ইউজুয়ালি মেলওয়্যার তৈরি করে।
স্যার অনেক ই তো ভাবলাম হয়তো বা নাও করা যেতে পারে। না, সি দিয়ে কেন কেন করা হয়, কারণ হচ্ছে যে আপনি পাইথন দিয়ে যদি আপনি ম্যালওয়্যার তৈরি করেন, তাহলে পাইথন দিয়ে ম্যালওয়্যার তৈরি করলে এক একটা ছোট্ট একটা কাজ করার জন্য আপনার ওই ম্যালওয়্যারের সাইজ হবে হচ্ছে মনে করেন 9 মেগাবাইট। কিন্তু আপনি সেই কাজটা মনে করেন যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, একটা ফোল্ডারকে আপনি 100 বার ক্রিয়েট করবেন, ওই স্ক্রিপ্টটা চললে ফোল্ডার ধমাধম 100 বার ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, একটা ম্যালওয়্যার তৈরি করছেন। এখন এইটা যখন আপনি ওই উইন্ডোজের জন্য এটাকে স্পেশাল ভাবে রেডি করবেন স্ট্যান্ড অ্যালোন ম্যালওয়্যার, তখন কি করবে, তখনও প্রায় 9 মেগাবাইট বা 10 মেগাবাইটের মতো একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে। এখন আপনি 10 মেগাবাইট ফাইল যদি কোনো একটা টার্গেটকে ডেলিভারি করতে চান, তাহলেই তো তার মনে করেন যে সে টের পেয়ে যাবে যে বিশাল বড় একটা ফাইল নামতেছে। 10 মেগাবাইট ফাইল নাম ডাউনলোড হইতেও কিন্তু আজকাল লিস্ট 10 সেকেন্ড সময় নাই, নাকি? জি তাই না? স্যার। কিন্তু সেম কাজটাই আপনি যদি সি প্রোগ্রামিং দিয়ে করেন, তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার ওই ফাইলের সাইজটা 10 মেগাবাইট না হয়ে 700 কিলোবাইট হলো। 700 কিলোবাইট ডাউনলোড হতে আপনার লেস দেন 1 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ চোখের পলকে ডাউনলোড হয়ে চোখের পলকে সে এক্সিকিউশন হয়তো বা নিয়ে যেতে পারতেছে। বুঝতে পারলাম স্যার? জি স্যার, বুঝতে পারছি। মানে স্যার সি কে অনেক ভাবে, মানে স্যার ভার্সিটিতে সি প্রোগ্রাম করাইছে, খুব একটা আর কি দিয়ে নাই। তো এখন দেখা যাচ্ছে না, এটা ভালোভাবে করা উচিত ছিল। এটা আপনি এখনো করতে পারেন, ওটা কোনো বিষয় না। জি স্যার, এই সি অনেক খুব এই যে একটাই নাই। এমবেড, এই যে আইওটির যে কথাগুলো বলতেছি, এই আইওটির প্রোগ্রামিংও কিন্তু আপনি পাইথন দিয়ে করতে পারেন, আবার সি প্লাস প্লাস দিয়েও করতে পারেন। হ্যাঁ, আবার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন। আমি যখন হইতেছে এই যে আইওটির এই প্রোগ্রাম গুলো করতাম, তো তখন হইতেছে আমি সি, এমবেডেড সি ব্যবহার করতাম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হুম। তো যাই হোক, তো আস্তে আস্তে আসি। তো আইওটি তাহলে বিষয়গুলো মনে হয় আরো অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে, নাকি? যদিও আইওটির সাবজেক্ট এটা না, কিন্তু আইওটি সিকিউরিটি নিয়ে পড়তে গেলে আমাদের আগে আইওটি ব্যাপারটাকে বোঝাটা ইম্পর্টেন্ট আর কি। তো আইওটির যে লেয়ার গুলো আছে, সেই লেয়ার গুলো আমরা একটু দেখে ফেলি। আইওটি লেয়ার যেটা, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারটা সবার উপরে থাকে, এটা হচ্ছে আইওটির বিভিন্ন রকমের ইন্টারফেস, হ্যাঁ, তার চেহারা, অ্যাপ্লিকেশনস, হ্যাঁ, এইটা নিয়ে ইয়ে থাকে। আচ্ছা, ওই সামির, শুনতে পাচ্ছি? সামির, সামির আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, যদি আইটি নিয়ে ঘাটতে চান, আপনি ওই যে জিগবি নিয়ে ঘাটতে পারেন আর কি। হ্যাঁ, স্যার জিগবি। হ্যাঁ, তো ওটা বানানটা। গেলে আপনি বুঝবেন আর কি। ওই বানান আমি এখানেই লেখা আসবে, সাম স্লাইডে একটু পরে আসবে, খেয়াল করে দেখেন, আমি আমার ক্ষেত্রে বলে রাখলাম আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা হচ্ছে প্রথমত ডেলিভারি অফ ভেরিয়াস অ্যাপ্লিকেশন টু ডিফাইন্ড ইউজার্স ইন আইওটি। মিডল ওয়্যার হইতেছে যে আমার যে ডিভাইস, যে ম্যানেজমেন্ট ডিভাইস গুলি আছে, সেই ডিভাইস গুলিকে মেনশন রেফার করা হচ্ছে। এরপরে হচ্ছে আপনার ইন্টারনেট লেয়ার। এই ইন্টারনেট লেয়ার গুলা হচ্ছে যে ম্যানেজমেন্ট যে ডিভাইসটা আছে, ওইটা আমি যে ছোট ছোট ইলেকট্রিক্যাল সার্কিট মতো দেখাইলাম আর কি, রাসবেরি পাই দেখাইলাম, এগুলো হচ্ছে আমার মিডল ওয়্যারে গিয়ে পড়তেছে। এই জিনিসগুলো হচ্ছে আমি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হচ্ছি। এবং অ্যাক্সেস গেটওয়ে লেয়ার হচ্ছে কি, যেটা দিয়ে হচ্ছে আমার ওই প্রোটোকল গুলি নিয়ে এসে কাজ করতেছে, এবং কি সিস্টেমে সে পাঠাবে, আপলোড করবে, ডাউনলোড করবে সেটা। এবং লাস্ট হইতেছে এজ টেকনোলজি, সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে সেন্সর আছে, ডিভাইস, মেশিন এবং আলাদা ইন্টেলিজেন্ট যে নোটস গুলি আছে, সেগুলোকে আমি এখানে রেফার করতেছি। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার দেখতে পাচ্ছি যে স্মার্ট পুলিশ স্টেশন এখানে আছে, সে ডিরেক্টলি নেট দিয়ে কানেক্টেড হয়েছে আমার এই টাওয়ারের সাথে। এইখান থেকে স্মার্ট হেলথ কেয়ার কানেক্টেড হয়েছে। আমার যে গাড়ি আছে, সেই গাড়ি পর্যন্ত নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড হয়ে গেছে। এবং এইখানে আমি দেখতে পাচ্ছি স্মার্ট ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ আমার যে ফ্যাক্টরি, যেটা সেই ফ্যাক্টরি পর্যন্ত আমার কানেক্ট হয়ে গেছে। সমস্ত ডাটা আমার ক্লাউডে আসতেছে। এই ক্লাউড থেকে ডাটাগুলো আবার যাদের দরকার, তারা আবার এখান থেকে সে রিসিভ করে নিচ্ছে। সো বেসিক্যালি হচ্ছে যে মানে পুরা এন্টায়ার যাই চোখে পড়তেছে, সবকিছুই হইতেছে আমি ইন্টারনেটের সাথে ডিরেক্টলি যুক্ত করে ফেলতেছি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলা কিন্তু সবই কিন্তু মানে ম্যাক্সিমাম আইওটি ডিভাইসের মাধ্যমে কিন্তু চলতেছে তারা। তো যেটা আমি কেবল মেনশন করতেছিলাম, এই যে সামির, এই যে জিগবি বানান দেখছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এগুলো নিয়ে অনলাইনে কিছু ঘাটাঘাটি করলে ব্যাপারটা বুঝতে পারতেন। আমাদের ক্রিয়েটিভেও এই কোর্সটা ছিল, কিন্তু এটা পরবর্তীতে হচ্ছে কি বল, খুব সম্ভবত মনে হয় মেন্টরের অভাবে তারা এটাকে পোস্টপোন করে রাখছে।
হ্যাঁ, এই ক্রিয়েটিভ আমাদেরকে শেখাইতো এই আইওটি নিয়ে কাজ করা। আচ্ছা, আইওটির ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে স্যার। হ্যাঁ বুঝি নাই। আইওটির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ ইন্টারেস্টিং। আপনি যখনই চিন্তা করবেন যে আপনি সবকিছুকে যখন আপনি কানেক্ট করতে পারতেছেন, অর্থাৎ আপনি সবকিছুকে দূর থেকে কন্ট্রোলও করতে পারতেছেন, নিজেও রিচ হতে পারতেছেন, তখন আপনার কাছে অবশ্যই এটা ভালো লাগবে। ঠিক আছে, তো এখানে যে বিভিন্ন রকমের এখানে জিগবি প্রোটোকল, ব্লুটুথ প্রোটোকল, তারপর জেড ওয়েভ, ওয়াইফাই, সেলুরান, এনএফসি, লোরান ওয়ান, তো এইগুলা হইতেছে আমাদের হচ্ছে বিভিন্ন রকমের আইওটির ইয়া কি বলে বিভিন্ন প্রোটোকল ব্যবহার করে এইগুলাকে কাজ করে, তার আমি বেশ কিছু এখানে এক্সাম্পলস দেখিয়ে দিলাম আর কি। তো এটা হইতেছে আইওটি কমিউনিকেশন মডেল। আইওটি বিভিন্ন রকমের মডেলে কমিউনিকেশন করে। প্রথমটা হইতেছে ডিভাইস টু ডিভাইস মডেল, সেটা হইতেছে যেমন এখানে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক্যাল বাল্ব আছে, হয়তো আমি লাইট ধরে নিচ্ছি, এ কানেক্টেড হয়েছে ব্লুটুথ দিয়ে অথবা জেড ওয়েভ দিয়ে অথবা জিগবি দিয়ে অথবা যে কোনো একটা ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে, এবং এটা কি হয়েছে লাইট সুইচ ফ্রম ম্যানুফ্যাকচারিং। তো এটা হচ্ছে কি যে কোনো লজিক হইতে পারে যে রুমে যদি কোনো লোক থাকে তাহলে আমার লাইট জ্বলবে, আবার যদি কোনো রুমে যদি কোনো লোক না থাকে তাহলে কিন্তু লাইট অটোমেটিক নিভে যাবে। এই জিনিসটাই তাহলে কি হইতেছে, এটা সেন্সরসটা মনে করেন ডান পাশে লাগানো আছে। হ্যাঁ, তো এটা হইতেছে আমার ওইখান থেকে ডান পাশে লাগানো, এবং এখান থেকে সে ডিরেক্টলি রিসিভ করে সে নেটওয়ার্কের মাধ্যমে সে বাতিটাকে নিভিয়ে দিল বা জ্বালিয়ে দিল। এটা হচ্ছে ডিভাইস টু ডিভাইস মডেল। এরপরে আছে ডিভাইস টু ক্লাউড মডেল। এই ডিভাইস টু ক্লাউড মডেলে কি হচ্ছে যে কোনো একটা ডিভাইস থেকে হয়তো সে টেম্পারেচার আমাকে রিডিং দিচ্ছে, সেইগুলোকে সে ইন্টারনেট ব্যবহার করে বা নেটওয়ার্ক ব্যবহার করে সে আমাকে কোনো একটা ডাটাবেজের মধ্যে আমাকে বসিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে সবই হচ্ছে আমার এই কি বলে ডেটাবেজের উপর রিলেটেড। 3 নম্বর হচ্ছে যে আমি ডিভাইস টু গেটওয়ে মডেল। এই ডিভাইস টু গেটওয়ে মডেলটা হচ্ছে যে আমার বাম পাশে দেখতে পাচ্ছি যে আমার এই ডিভাইস থেকে আমার ইয়াতে যাচ্ছে, অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডারে যাচ্ছে, সেখানে সে বিভিন্ন রকমের দিকে মাল্টিপল, মানে এটা হচ্ছে আপনার মাল্টিপল ডিভাইস যখন হচ্ছে সে একটা আইওটি সার্ভিস দিয়ে কানেক্টেড হয় বা একটা আইওটি গেটওয়ে দিয়ে কানেক্টেড হয়, তখন সেই মডেলটাকে সে এই মডেল হিসেবে নেয়। এবং লাস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ব্যাক এন্ড ডাটা শেয়ারিং মডেল। সেটা হচ্ছে যে আমি একটা ইনফরমেশন নিলাম, নেয়ার পরে আমি ডাটাটাকে নিচ্ছি, নিয়ে বিভিন্ন জায়গায় মাল্টিপল ভেন্ডরকে বা মাল্টিপল সার্ভারে আমি তাদেরকে ছড়িয়ে দিচ্ছি, আমার যাতে কি বলে কোনো বিভিন্ন রকমের কাজের জন্য হতে পারে। সেটা হতে পারে কোনো একটা সার্ভারে দিচ্ছি যে সার্ভার জাস্ট রেকর্ড কিপিং করতেছে, কোনো সার্ভারে দিচ্ছি সে সার্ভারটা শুধুমাত্র বিগ ডাটা নিয়ে কাজ করতেছে। হুম, কোন সার্ভার সে শুধুমাত্র ডিপ লার্নিং, মেশিন লার্নিং এগুলো নিয়ে কাজ করছে, এক খাতে আমি ছড়িয়ে দিচ্ছি আর কি। তো এখন কথা বলবো আইওটি সিকিউরিটি নিয়ে। তো আইওটি সিকিউরিটি কথা বলার আগে আমি 3 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিয়ে দিচ্ছি, আমি একটু ফ্রেশ হবো আর কি। জি স্যার। টা আইওটি সিকিউরিটি নিয়ে এখন যে প্রবলেম গুলা, যে পয়েন্টে আসলে অ্যারাইজ হতে পারে, সে পয়েন্ট গুলো আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে যে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি যে এই যে অ্যাপ্লিকেশন যেটা কি বলি আইওটি যেটা, এটা কিন্তু মোটামুটি 5টা কম্পোনেন্ট নিয়ে আসলে মেইনলি তৈরি। সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক, মোবাইল, ক্লাউড এবং হচ্ছে আইওটি। তো অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড বলতে আসলে বোঝানো হয় এটা হচ্ছে আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, আবার সেটা কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে। মোস্ট কেসেসে আসলে এটাকে ওয়েব অ্যাপ্লিকেশন বেস আসলে অ্যাপ্লিকেশন গুলোকে হয়। আমরা অলরেডি কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি নিয়ে কিন্তু পড়াশোনা করছি। ওইটার জন্য যে টাইপের ভালনারেবিলিটি হতে পারে, ঠিক একই কারণে কিন্তু সেই ভালনারেবিলিটি গুলো এখানে অ্যারেস্ট করতে পারে। অর্থাৎ সেখানে হয়তো এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি থাকতে পারে, সেখানে হয়তো বা এক্সএসএস ভালনারেবিলিটি থাকতে পারে, রিকোয়েস্ট ক্রস-সাইট রিকোয়েস্ট ফোর্জারি ভালনারেবিলিটি থাকতে পারে। কারণ কি যে আমরা যে ইন্টারফেসটা যে ওয়েব অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাকে পাইতে হলে আমাকে ওই টেকনোলজি ব্যবহার করতে হচ্ছে, সেটা হোক পার্ট অফ দ্য আইওটি নেটওয়ার্ক, কিন্তু আমাকে ওটা পাইতে হলে তো আমাকে তো ওই টেকনোলজি লাগতেছে। তাহলে ওই টেকনোলজির সাথে সাথে ওই টেকনোলজির যে সিকিউরিটি যে রিস্ক গুলো আছে সেগুলো কিন্তু আমার সাথে সাথে চলে আসতেছে। সেকেন্ড হচ্ছে আমার নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কেরও কিন্তু কিছু
ভালনারেবিলিটি পড়াশোনা করেছি, নেটওয়ার্কের ফায়ারওয়াল থাকে, সেখানে কিন্তু এনক্রিপশন থাকে। হ্যাঁ, প্রপার যদি এনক্রিপশন ইমপ্লিমেন্ট করা না থাকে, আমরা কিন্তু স্নিফিং পড়েছিলাম, সেখানে কিন্তু আমি স্নিফিং দিয়ে কিন্তু পাসওয়ার্ডকে কিন্তু স্নিফও করতে পেরেছি, সেশনকেও কিন্তু আমি স্নিফ করতে পেরেছিলাম। এই জিনিসগুলো কিন্তু আমার আইআইটির জন্য কিন্তু লিথাল। আমি যদি কোনো জায়গায় ডাটা ট্রান্সফার করতে থাকি আর সেটা যদি এনক্রিপ্টেড না হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু আমার সে ভেতরকার যে ডাটাগুলো আছে সেগুলোকে কিন্তু দেখা যাচ্ছে কি চুরি হয়ে যেতে পারে, পাচার হয়ে যেতে পারে, বা অন্য কোনো কাজে সেটাকে ব্যবহার করা যেতে পারে। পরে হইতেছে আমাদের মোবাইল ফোন যদি ইনসিকিউর হয়ে থাকে, সেখানে যদি আমাদের ইনফরমেশন যদি ওখান থেকে লিকেজ হয়ে থাকে, আমরা অলরেডি সেটা স্মার্টফোন হ্যাকিং আমরা প্ল্যাটফর্মে দেখেছিলাম, তো সেখান থেকেও কিন্তু আইওটির সিকিউরিটি কিন্তু রেইজ করতে পারে। সেই সাথে কিন্তু আমরা এই যে ক্লাউডেরও কিন্তু সিকিউরিটি নিয়ে পড়াশোনা করেছিলাম, তো ক্লাউডের ভালনারেবিলিটি গুলো কিন্তু আইওটির সিকিউরিটির উপরে কিন্তু ইফেক্ট ফেলতে পারে। এবং লাস্টলি সেটা হচ্ছে কি যে আমার আইওটি যেটা কিনা আমার অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক, মোবাইল, ক্লাউড সবকিছু মিলিয়ে, এই সবকিছু মিলিয়ে কিন্তু আইওটির সিকিউরিটি গুলাকে ডিপেন্ড করে। এটার সাথে সাথে এমন হতে পারে যে আপনার আইওটির যে নিজস্ব কিছু সিকিউরিটি ফ্যাক্টর গুলি আছে সেগুলোও কিন্তু এখানে আমার এনফোর্স হতে পারে। আমি দেখবো একটু পরে আইওটির নিজস্ব সিকিউরিটির ইস্যু গুলো। তো আইওটি তাহলে জিনিসটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু আসলে কিন্তু এমন একটা মানে প্ল্যাটফর্ম, যেটা কিনা মাল্টিপল প্ল্যাটফর্মের হেল্প নিয়ে মাল্টিপল টেকনোলজিকে একসাথে ইন্টিগ্রেট করে কিন্তু সে আমাদের হাতে তুলে দিচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি ও ওয়াজ টপ 10 ফর আইওটি থ্রেট। সেটা হচ্ছে যে আইওটি কি কি সিকিউরিটি থ্রেট হতে পারে। সর্বপ্রথম যে উইক বা গেসেবল বা হার্ড কোডের যদি কোনো পাসওয়ার্ড থেকে থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা সিকিউরিটি থ্রেট। ইনসিকিউর নেটওয়ার্ক সার্ভিস, হ্যাঁ, যদি আমার নেটওয়ার্কটা যদি ইনসিকিউর হয়ে থাকে, এই যে উপরে বললাম যে উইক বা গেসেবল পাসওয়ার্ড, তার মানে কি, যদি আমি কোনো ওয়েব পোর্টাল পাই যেখানে আমার ওই সিস্টেমে লগ ইন করতে পারার কথা, ওয়েব পোর্টাল দিয়ে, আমরা কিন্তু শিখেছি যে ওয়েব পোর্টালে কিভাবে ব্রুট ফোর্স করতে হয়। তাহলে সেই ব্রুট ফোর্সিংটা যদি আমি এই আইওটি ডিভাইসের উপর ট্রাই করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার ওয়েব পোর্টাল দিয়ে তার অ্যাক্সেসটা আমি হয়তো বা পেয়ে যেতে পারি, তার ইনফরমেশনকে হয়তো আমি নিতে পারি, অথবা সেখানে গিয়ে কোনো চেঞ্জেস মেক করতে পারি। সেকেন্ড হচ্ছে ইনসিকিউর নেটওয়ার্ক। ইনসিকিউর নেটওয়ার্কটা হচ্ছে আমার নেটওয়ার্ক সিস্টেম যদি ইনসিকিউর হয়ে থাকে, হ্যাঁ, আমি মেনশন করেছিলাম যে আমার সিস্টেমে যদি মনে করেন স্নিফিং করতেছে কেউ, হ্যাঁ, কিংবা আমি তার ক্রিডেন্সিয়ালস যখন ট্রান্সফার করা হলো তখন সেটা যদি কেউ আগের থেকে তুলে নিল সেখান থেকে, তাহলে কিন্তু ঝামেলা হইতে পারে। এরপর হচ্ছে ইনসিকিউর ইকোসিস্টেম ইন্টারফেস, অর্থাৎ হচ্ছে কি যে আইওটি যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমে যদি কোনো ইন্টারফেস যদি ইনসিকিউর থেকে থাকে, তার মধ্যে যদি কোনো ভালনারেবিলিটি থেকে থাকে, সেগুলোকে এক্সপ্লয়েট করে হয়তো বা আইটি সিস্টেমকে কম্প্রোমাইজ করা যেতে পারে। ফোর হইতেছে ল্যাক অফ সিকিউর আপডেট মেকানিজম। আইওটির ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ঝামেলা হইতে পারে, সেটা হচ্ছে আইওটি ডিভাইসের যে ফার্মওয়্যার গুলি থাকে, সে ফার্মওয়্যার গুলিতে দেখা যাচ্ছে কি যে কোনো ভালনারেবিলিটি যদি থাকে, সেটাকে যদি আমি আপডেট না করি, প্যাচ না করি, তাহলে কিন্তু সেটা আমাকে ঝামেলা করতে পারে। এমনকি যদি আমার ফিজিক্যাল ডিভাইসে যদি কোনো ভালনারেবিলিটি থেকে থাকে যেটা লজিক্যালি কাজ করার কথা না, কিন্তু আসলে ওটার মধ্যে কাজ করে, সেই টাইপের ভালনারেবিলিটি যদি থেকে থাকে, তাহলেও কিন্তু এটা আমার এন্টায়ার আইওটি সিস্টেমকে কিন্তু সে কম্প্রোমাইজ করে দিতে পারে। 5 হচ্ছে ইউজ অফ ইনসিকিউর অর আউটডেটেড কম্পোনেন্টস। এটা হচ্ছে যে যদি এরকম কিছু কম্পোনেন্ট থেকে থাকে যেটা কিনা হচ্ছে আমার ইনসিকিউর কিংবা আউটডেট হয়ে গেছে, সেই টাইপের যদি কোনো কম্পোনেন্ট থেকে থাকে, তাহলে কিন্তু আমার এটা ইনসিকিউর হবে। কথার কথা যে নেটওয়ার্কের এনক্রিপশন আমি ইমপ্লিমেন্ট করছি, কিন্তু যে অ্যালগোরিদমটা আমি ব্যবহার করতেছি সেই অ্যালগোরিদমটা অনেক পুরান অ্যালগোরিদম, যেটা হয়তোবা একদিন দুদিন না হলেও 1-1.5 মাসের ভিতরে কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। এই টাইপের কম্পোনেন্ট গুলো কিন্তু হইতেছে কি হতে পারে, সে যদি ইমপ্লিমেন্ট করে তাহলে সেটা কিন্তু সে কম্প্রোমাইজ করে ফেলতে পারে। নেক্সট হচ্ছে 6 নাম্বার ইনসাফিসিয়েন্ট প্রাইভেসি প্রোটেকশন। তো যে এরকম প্রাইভেসি প্রোটেকশন দেওয়ার কথা, প্রাইভেসি বলতে আসলে এই যে ডাটাকে আমি এনক্রিপ্ট করে রাখতেছি আমার ক্লাউডে, আমি যদি আমার ডাটাকে যদি আমি এনক্রিপ্ট না করে রাখি ক্লাউডে এবং কোনোভাবে যদি সেটাকে কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে কিন্তু আমার সমস্ত ডাটা কিন্তু লিকেজ হয়ে গেল। 7 হচ্ছে কি ইনসিকিউর ডাটা ট্রান্সফার এন্ড স্টোরেজ, ওটাও ঠিক একই একই রিজনেই পড়তেছে। ল্যাক অফ ডিভাইস ম্যানেজমেন্ট,
ডিভাইসকে যেভাবে আসলে ম্যানেজ করতে পারার কথা, যেভাবে তাকে রাখার কথা। ফর এক্সাম্পল, আমি আইওটি একটা হার্ডওয়্যার ডিভাইসকেই আমি রাখলাম যেখান থেকে আমি ডিরেক্টলি আমার ডাটাবেজে তার অ্যাক্সেস করার পারমিশন দেওয়া আছে। সেই ডিভাইসটাকে তো আমাকেও কিন্তু সিকিউর করতে হবে। তা আমি যদি সেটাকে যদি সিকিউর না করে যদি আমি সেটাকে নর্মালি ওপেন রেখে দিলাম, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। আবার যে দেখা যাচ্ছে কি যে আমি ডিভাইসকে এমন একটা জায়গায় রাখছি যে ডিভাইসটা হচ্ছে পানির কাছাকাছি হয়তো আছে। আমি হয়তো এমন হতে পারে যে আমি একটা ওয়াটার পাম্পের ভিতরে, সরি, ওয়াটার ট্যাঙ্কের আমি ইনফরমেশন আমি নিচ্ছি যে আমার ট্যাঙ্কের মধ্যে পানি থাকলে সে অটোমেটিক সে পানি ভরার মোটর চালু করে দিবে। আর যদি পানি ভরা থাকে তাহলে সে আর মোটরটাকে বন্ধ করে রাখবে। এখন আমি ইমপ্লিমেন্ট এমন ভাবে করলাম যে ওই ট্যাঙ্কের পানি গড়ায় আমার ডিভাইসের মধ্যে চলে আসলো, তাহলে কিন্তু আমার এটা কি হলো, যে ভুল জায়গায় আমি এটাকে রাখছি এবং রাখার জন্য ডিভাইসটা কিন্তু সিকিউরিটি রিস্কের মধ্যে পড়ে গেল। তো ঠিক এরকমই আছে যে কিছু ডিফল্ট সেটিংস আছে যেগুলাকে ওই যে ডিফল্ট পাসওয়ার্ডের মতো, সেই ডিফল্ট পাসওয়ার্ডের বা ডিফল্ট সেটিংস, সেটা ডিবাগিং মোড হয়তো আছে আমার ডিভাইসের ভিতরে, যে ডিবাগিং মোড এনেবল করা থাকে ওই জন্য যাতে আমি এটাকে প্রোগ্রাম করতে পারি। এখন এটাকে প্রোগ্রাম করার পরে আমি সেটাকে হয়তো বা অফ করে দিলাম না, সেটাকে আমি লজিক্যালি লক করে দিলাম না। তাহলে কি হলো, যে সেটাতে পরবর্তী সে যে কেউ এই ডিভাইসে অ্যাক্সেস নিয়ে সে তার নতুন করে প্রোগ্রাম ওভাররাইট করে দিল, এবং ওভাররাইট করে দেওয়ার জন্য আমার দেখা যাচ্ছে যে যার যে নর্মাল যে ফাংশনালিটি হওয়ার কথা ছিল সেগুলো থেকে সে এটা এখানে ব্যাহত হলো। লাস্ট হচ্ছে কি, ওই যে ফিজিক্যাল ডিভাইসের ইয়ে নিয়ে কথা বলছিলাম, যে আমি দেখা যাচ্ছে কি যে প্রপার সিকিউরিটি মেনটেন না করার জন্য দেখা যাচ্ছে কি আমার ডিভাইসে কেউ এসে ট্যাম্পারিং করে দিল, কিংবা আমার ডিভাইসে কেউ এসে খুলেই বানিয়ে গেল। অনেক দামি 15-20 হাজার টাকা দামের আমি ডিভাইস লাগাইছিলাম, সেটাকে হয়তো বা কেউ খুলে নিয়ে চলে গেল। তো এটা একটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি। তো এইগুলো হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে। আর নেক্সট আমি দেখতে পাচ্ছি যে আমার মোটামুটি হিউজ পরিমাণ আইওটি ভালনারেবিলিটি আছে, যেগুলো নিয়ে আমার ওয়ান বাই ওয়ান আসলে কাজ করাটা বা অবজার্ভ রাখাটা আমার কাছে ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে যে ডিভাইসগুলি ব্যবহার করছি প্লাস যে সিস্টেম ব্যবহার করছি, তার ইউজার নেম হচ্ছে কি বলে এনামেশন করে হয়তো বা কেউ বের করে ফেলতে পারে। দেখা যাচ্ছে কি যে তার ডিভাইসের ডিফল্ট নামই দেওয়া আছে অ্যাডমিন অথবা রুট। আমি যে রাসবেরি পাই যে ডিভাইসে দেখাইছিলাম একটু আগে, ওটাতে কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম চলে। তার মানে লিনাক্স মানেই হচ্ছে যে তার নিশ্চয়ই তার অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের যে অ্যাকাউন্ট, এটা তার নিশ্চয়ই তার নাম হচ্ছে রুট। তো এই জিনিসটাকে তাহলে কি করতে হবে, আমাদেরকে এমন এনশিওর করতে হবে যে রুট নামে কোনো একটা লগ ইন করা যাবে না, অথবা তার পাসওয়ার্ডকে অনেক স্ট্রং করতে হবে। আমি এমন একটা ইউজার নেম দিয়ে কাজ করছি যে ইউজার নেমটা অনেক, তার ক্রিডেনশিয়ালটা অনেক টাফ, তার পাসওয়ার্ডটা অনেক টাফ গেস করা। কিন্তু রুটের যে ইউজার তার পাসওয়ার্ডটা অনেক ইজি, এটা হয়তো খেয়াল নেই আমি দিয়ে রাখছি আর কি। হ্যাঁ, রুটের দেখা যাচ্ছে কি যে ইউজার নেম দেওয়া আছে রুট, পাসওয়ার্ড দেওয়া রয়েছে হচ্ছে কালি, এরকম হইতে পারে। তো কেউ যদি ফট করে ঢুকে পড়তে পারলো রুটে, তাহলে তার আমার কাস্টমাইজ ইউজার নেম ব্যবহার করার দরকার নাই। উইক পাসওয়ার্ড অবশ্যই রাখা যাবে না। দেখতে পাচ্ছি 1 2 3 4 অথবা 1 2 3 4 5 6, এরকম উইক পাসওয়ার্ড অবশ্যই রাখা যাবে না। হ্যাঁ, অ্যাকাউন্ট লকআউটের ব্যবস্থা থাকতে হবে। যে যে যদি অথেন্টিকেশন করতে গিয়ে যদি 3 থেকে 5 বার যদি আমি ভুল করি, তাহলে অবশ্যই সেই জিনিসটাকে অটোমেটিক সেটাকে কিছুক্ষণের জন্য লক হয়ে যাওয়া অথবা পার্মানেন্টলি লক হয়ে যাওয়া, যাতে পরবর্তী সময়ে অন্য কোনো অথেন্টিকেশন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে যেন আমি সেটাকে আনলক করতে পারি। এরপর হচ্ছে আনএনক্রিপ্টেড সার্ভিস হইতে পারে। আমি পুরো সার্ভিসটা আনএনক্রিপ্টেড অবস্থায় আছে, সেটাকে কেউ যদি স্নিফিং করে, ইভসড্রপিং করে, তাহলে কিন্তু সেখান থেকে ধরে নিতে পারতেছি। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেখানে আছে। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমি ওই ডিভাইসে লগ ইন করতে হইলে বা ওই সার্ভারের সিস্টেমে লগ ইন করতে গেলে, ওই ইন্টারফেস দিয়ে আমাকে লগ ইন করতে গেলে, আমি যখন লগ ইন করবো তখন দেখা যাচ্ছে আমার একটা সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবেলড হইলো, অ্যাক্টিভেট হইলো, ট্রিগার হইলো। আমি এখন ওটাকে ব্যবহার করে আমার সম্পূর্ণরূপে আমি এটাকে অথেন্টিকেট করতে পারতেছি। তারপর পোরলি ইমপ্লিমেন্টেড এনক্রিপশন, এটা আমি অলরেডি একবার ডিসকাস করেছিলাম যে আমি লো লেভেলের এনক্রিপশন দিলাম, যেটার জন্য হচ্ছে যে আমি ওই মুহূর্তে হয়তোবা সিকিউরিটি পেলেও ইন দ্য লং রান আমার দেখা যাচ্ছে সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে গেল। তারপর আপডেট সেন্ড উইদাউট এনক্রিপশন, আমি যে আপডেটটা দিচ্ছি সেই আপডেটটাও আমি এনক্রিপশন ছাড়াই পাঠিয়ে দিলাম, যেটা প্রবলেম হতে পারে। আপডেট লোকেশন রাইটেবল, যেটা হচ্ছে যে আমার যে যে স্টোরেজ যেখানে আমি আপডেটটাকে রাখতেছি বা দিচ্ছি, হ্যাঁ, সেই জায়গাটাও আমাকে সিকিউর রাখতে হবে। এরপরে হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস গেল এটা।
এরপরে হচ্ছে আমার ডিনায়াল অফ সার্ভিস। আইওটি ডিভাইসের উপরেও কিন্তু ইয়া ইয়া হতে পারে, ডস অ্যাটাক হতে পারে। তো সেই ডস অ্যাটাক প্রোটেকশন দেওয়ার জন্য আমাকে ডেডিকেটেড আমার সিস্টেম দরকার। প্লাস হইতেছে রিমুভাল অফ স্টোরেজ মিডিয়া। যে স্টোরেজের যে মিডিয়া আছে, হ্যাঁ, যে আমি ফিজিক্যাল দেখাচ্ছি কেউ স্টোরেজ মিডিয়াকে রিমুভ করে ফেললো বা সেটাকে রিপ্লেস করে দিল, হ্যাঁ, সেটা কিন্তু একটা ভালনারেবিলিটি হতে পারে। সো নো ম্যানুয়াল আপডেট মেকানিজম, হ্যাঁ, যদি আমি কোনো নো অ্যাবিলিটি টু ম্যানুয়ালি ফোর্স অ্যান আপডেট চেক ফর দ্য ডিভাইস, হ্যাঁ। তো যদি আমি কোনো ম্যানুয়াল আপডেট মেকানিজম না রাখি, যে আমার অটোমেটিক ভাবে আপডেট হইতেছে, আমি এটাকে আপডেট ঠেকাতে পারছি না। কারণ কি এমন হইতে পারে যে অটোমেটেড যে আপডেটটা হইলো সে আপডেটটা মেলিশিয়াস আপডেট, অথবা সেটা আনস্টেবল আপডেট। এটা আপডেট হয়ে গেলে দেখা যাচ্ছে আপনার সিস্টেমটাকে টেম্পোরারি ডাউন হয়ে যাবে অথবা পার্মানেন্টলি ডাউন হয়ে যাবে। আপনি চাচ্ছেন যে এটাকে ফোর্সফুলি আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে অথবা নতুন কিছু করতে, এটা কিন্তু রাখতে হবে। এরপর হইতেছে মিসিং আপডেট মেকানিজমই নাই, সেটা একটা বড় প্রবলেম হতে পারে। তারপর ফার্মওয়্যার ভার্সন ডিসপ্লে অথবা লাস্ট আপডেট, হ্যাঁ, কারেন্ট এখন কোন ফার্মওয়্যার আসলে আছে আমার ওখানে দেওয়া এবং এর আপডেট গুলা কি, এইগুলো যদি আমাকে ডিসপ্লে না করে সেটা একটা প্রবলেম হইতে পারে। ফার্মওয়্যার অথবা স্টোরেজ এক্সট্রাকশন, ফার্মওয়্যার অথবা স্টোরেজের যে কি বলে যে ইনফরমেশন আছে সেগুলোকে আবার নিয়ে পুনরায় রিসেট করা, সেট করা, এই অপশনস গুলার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। নেক্সট হচ্ছে ম্যানিপুলেটিং দ্য কোড এক্সিকিউশন ফ্লো অফ দ্য ডিভাইস। সেটা হচ্ছে যে কোডের যে এক্সিকিউশন যে ফ্লোটা আছে সেটা যদি কোনোভাবে যদি চেঞ্জেস করা হয়, যে যে টাইমে আমার এটাকে এক্সিকিউট হওয়ার কথা তার 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 5 সেকেন্ড ডিলে হলো, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। অবটেনিং কনসোল অ্যাক্সেস যেটা আছে, অর্থাৎ ডিভাইসের ডিরেক্টলি যদি আমি ফিজিক্যাল অ্যাক্সেস করতে চাই, একটা তো হচ্ছে আমি রিমোটলি অ্যাক্সেস করতেছি, আর একটা ডিভাইসে আমি ফিজিক্যালি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমার কিন্তু একটা কনসোল লাগতেছে। তো সেই কনসোল অ্যাক্সেসকে আমাদের মিক্সচার করতে হবে, যে রেস্ট্রিকশন রাখতে হবে। এছাড়াও ইনসিকিউর থার্ড পার্টি কম্পোনেন্ট, সেটা হচ্ছে যে আমি এমন একটা আলাদা একটা কম্পোনেন্ট লাগাইলাম আমার আইওটি সিস্টেমের ভিতরে যেটা আসলে সিকিউর না, ওই ওই কম্পোনেন্টটাই বা ওই হার্ডওয়্যার সিস্টেমটাই কিংবা ওই টেকনোলজিটাই আসলে ইনসিকিউর, সে কিন্তু আমাকে পুরো সিস্টেমটাকে কম্প্রোমাইজ করে ফেলতে পারে। তো নেক্সট হচ্ছে যে আমার আইওটি ডিভাইস, হোয়াট ইজ আইওটি ডিভাইস হ্যাকিং। তো আইওটি ডিভাইস হ্যাক করে কি হইতে পারে, মানে আইওটি ডিভাইস হ্যাক করে একজন হ্যাকার কি বেনিফিট পাইতে পারে। সে একটা বটনেট তৈরি করতে পারে, যেটা দিয়ে সে পরবর্তীতে ডিডোস অ্যাটাক সে লঞ্চ করতে পারে, কারণ হিউজ পরিমাণ প্রসেসিং পাওয়ার সে এখান থেকে ক্যারি করতে পারতেছে। আর আইওটি ডিভাইস যখন একটা নেটওয়ার্কে থাকে, সেটা তো একটা ডিভাইস হয় না, সেটা মনে করেন যে 101টা ডিভাইস হয়। আমাদের যে পরিমাণ কম্পিউটার আছে তার থেকে কিন্তু আইওটি ডিভাইসের সংখ্যা অনেক বেশি হয়, তো সেইটার ভিতরেও কিন্তু প্রসেসিং পাওয়ার থাকে। তো এই প্রসেসিং পাওয়ারটাকে ব্যবহার করে কিন্তু ডিডোস অ্যাটাক দেওয়ার জন্য কিন্তু অ্যাটাকের জন্য অনেক ইজিয়ার হয়। আর এটা যেহেতু আপডেট সিস্টেমটা আসলে অতটা মানে ইয়া না, মানে সফিস্টিকেটেড না, তো সেই জন্য দেখা যাচ্ছে কি যে এমন হতে পারে যে ভালনারেবিলিটি যখন পাওয়া যায় একই সাথে দেখা যাচ্ছে একটা ডিভাইসের মধ্যে ভালনারেবিলিটি পাওয়া গেল এবং সহজে সেটাকে হয়তো বা কেউ রিমুভ করতে পারতেছে না, এরকম হতে পারে। তো সেল কম্প্রোমাইজ ডাটা ইন দ্য ব্ল্যাক মার্কেট, যে ডাটাগুলোকে সে পাচ্ছে সে এটাকে সে ব্ল্যাক মার্কেটে হয়তো বা সেল করে দিল। আবার দেখা যাচ্ছে কি পারফর্ম ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি অন কম্প্রোমাইজড আই ডিভাইস, কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি হয়তো সে পারফর্ম করলো, সে র্যানসমওয়্যার সে ইনস্টল করে পুরো সিস্টেমটাকে সে ব্লক করে দিল এবং র্যানসমওয়্যার জন্য সার্চ করলো। এমনকি সে হচ্ছে কম্প্রোমাইজ আইডি ডিভাইস ব্যবহার করে কোনো একটা ভিকটিমের আইডেন্টি সে চুরি করলো, সেখান থেকে সে অথবা পেমেন্ট কার্ড বা আদার্স কোন ইম্পারসনেশন সে কাজ করলো। আর এমনকি সে যে কম্পিউটার কম্প্রোমাইজ সিসিটিভি ক্যামেরা গুলোকে সে দেখা যাচ্ছে কি যে কম্প্রোমাইজ করে সেখান থেকে সে ওই লুপ চালাই দিল আর কি। বা এমন হইতে পারে যে আহ, কোনো একটা ফিজিক্যাল কোনো সিক্রেট কোনো জিনিস সে হয়তো বা দেখে পরবর্তী সে ব্ল্যাকমেল করলো। তো
তো হ্যাকিং মেথোডোলজি যে সিস্টেমটা হচ্ছে যে আমাদের নর্মাল যে সিস্টেম মেথোডোলজি সেটা হচ্ছে ইনফরমেশন আমি গ্যাদার করব, সেটা আমি ভালনারেবিলিটি গুলোকে স্ক্যান করব, এবং তার পরবর্তীতে আমি সেখান থেকে আমি স্ক্যান করে যদি কোনো ভালনারেবিলিটি পাই, সেটাকে আমি ওখান থেকে আমি অ্যাটাক লঞ্চ করব। সেটা ম্যান ইন দ্য মিডল হতে পারে, সেটা ডাটা থিফট হতে পারে, সেটা কোনো সিগন্যাল জ্যামিং হতে পারে, আদার্স মানে এমন যদি কোনো কিছু না হয় অ্যাটলিস্ট সেখানে ডিডোস অ্যাটাক পর্যন্ত হতে পারে। সেই সিস্টেমে অ্যাক্সেস গেইন করার পরে আমি সেই সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি আমি আমার মতো করে চালাতে থাকবো। তার লক কালেক্ট করা, প্লাস হচ্ছে তার লককে ক্লিয়ার করে দেওয়া, আমি চাইলে কোনো ম্যালিশিয়াস প্রোগ্রাম চালাই দেওয়া, বা আদার্স কোনো ফার্দার কোনো অ্যাটাকের জন্য সেখান থেকে ব্যবহার করতে পারি আমি। তো স্যার এটা এটা কি কালিনেক্সের যে টুল, এই টুল দিয়ে করা যাবে? না, এটার জন্য আরো হার্ডওয়্যার লেভেলের টুল লাগে। কিছু টুলস আছে আপনি করতে পারবেন, কিছু আছে করতে পারবেন যেগুলো কাইনেক্সে আছে, আবার কিছু আছে যেটা আপনার ওই হার্ডওয়্যার লেভেলের ডিভাইস লাগে আর কি। স্যার ওই যে যেটা স্ক্যানিং নেটওয়ার্কস, ইনফরমেশন গ্যাদারিং, এগুলা? হ্যাঁ, এই স্ক্যানিং নেটওয়ার্ক ইনফরমেশন গ্যাদারিং এগুলা আপনারা কাইনেক্সে করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো এখন সেটা হচ্ছে যে আমি যাচ্ছি হাউ টু ডিফেন্ড এগেইনস্ট আইওটি হ্যাকিং। তো আইওটি তে কিভাবে আমি ডিফেন্ড করতে পারি। প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদেরকে ডিসেবল গেস্ট লগ ইন বা ডেমো ইউজার এগুলোকে বন্ধ করতে হবে। আমাদের এই যে অ্যাকাউন্টের লকআউট ব্যবহার করতে হবে। আমাদের স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম ব্যবহার করতে হবে, 2 ফ্যাক্টর হতে পারে। আমাদের হইতেছে লোকেট কন্ট্রোল সিস্টেম নেটওয়ার্ক ডিভাইসেস বিহাইন্ড ফায়ারওয়াল, হ্যাঁ, তো সেইগুলোকে ব্যবহার করতে হবে। আমাদের আইপিএস এবং আইডিএস ইমপ্লিমেন্টেড করতে হবে। আমরা এন্ড টু এন্ড এনক্রিপশন এবং পাবলিক, অর্থাৎ ওই যে কি বলে ওটার নাম, অ্যাসিমেট্রিক এনক্রিপশন আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের ভিপিএন ব্যবহার করতে হবে যদি আমি ডাটাকে ইন্টারনেটের মাধ্যমে রাউটিং করতে চাই। আমি চাইলে হচ্ছে তারপরে কি আমাকে ডিফল্ট ডিপ্লয় সিকিউরিটি অ্যাজ ইউনিফাইড ইন্টিগ্রেটেড সিস্টেম দিতে হবে। হ্যাঁ, অ্যালাউ অনলি ট্রাস্টেড আইপি অ্যাড্রেস, মানে শুধুমাত্র এই পার্টিকুলার কোনো আইপি ছাড়া অন্য কোনো আইপি কে সে ডাটা পাঠাবে না, কোনো কমান্ডও সে রিসিভ করবে না, কোনো ইনস্ট্রাকশন রিসিভ করবে না, এরকম তাকে লজিক এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। টেলনেট পোর্টকে ডিসেবল করে ফেলতে হবে। আমরা টেলনেট পোর্টকে দেখছি, টেলনেট দিয়েও কিন্তু আইডি ডিভাইস কে কনফিগার অনেক সময় করা হয় রিমোটলি। টেলনেট পোর্টকে ডিসেবল করতে হবে, কারণ টেলনেট পোর্ট কিন্তু থাকলেই ডিরেক্টলি সেখান থেকে কি কমান্ড দিচ্ছে সেগুলোকে কিন্তু রিসিভ করা যায়। তারপর ইউপিএনপি পোর্টকে আমাকে ডিসেবল করে দিতে হবে। প্রোটেক্ট দ্য ডিভাইস এগেইনস্ট ফিজিক্যাল টেম্পারিং, হ্যাঁ, আমাকে ফিজিক্যাল প্রোটেকশন দিতে হবে যাতে কেউ এসে আমার ডিভাইসকে হাত দিতে না পারে। তারপর প্যাচ ভালনারেবিলিটি এবং আপডেটেড ডিভাইস ফার্মওয়্যার রেগুলারলি, যে যে ভালনারেবিলিটি গুলো আসতেছে পাওয়া যাচ্ছে সেগুলোকে কন্টিনিউয়াসলি আমাকে আপডেট করতে হবে, ডিভাইস ফার্মওয়্যার গুলোকে আমাকে আপডেট রাখতে হবে। এবং হচ্ছে কি ট্রাফিক মনিটরিং যে পোর্ট গুলি আছে, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে হচ্ছে 48101 পোর্টটা। তো এই পোর্টটাও দেখা যাচ্ছে আপনাকে সিকিউর রাখতে হবে যাতে আপনার মেলিশিয়াস কোনো ফাইল সেখান থেকে স্প্রেড না হয়। তো টপ 10 ভালনারেবিলিটি সলিউশনস যেগুলা আছে আর কি, যেগুলো নিয়ে তো অলরেডি কিছু না কিছু কথাবার্তা আমি বলে ফেলছি। তো এখানে নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আইওটি হার্ডওয়্যার সিকিউরিটির বেস্ট প্র্যাকটিস যেটা, সেটা হইতেছে যে লিমিটেড এন্ট্রি পয়েন্ট, এমপ্লয় হার্ডওয়্যার টেম্পার প্রোটেকশন মেকানিজম, monitor secure booting, implement security patches, maintain a proper interface mechanism, avoid open access to hardware unit, তারপর হচ্ছে সিকিউর অথেন্টিকেশন সিস্টেম, অথেন্টিকেশন কিজ, মেনটেন আ প্রপার ইভেন্ট লগিং মেকানিজম, মেনটেন আ প্রপার অ্যান্টি ম্যালওয়্যার protection system, protect device access credential, isolate devices from regular supply unit, implemented root on trust mechanism. তো এতটুকু ছিল হইতেছে আমাদের যে লেকচারটা। তো কিছু জিনিস হচ্ছে আমরা করে দেখতে পারি। কোথায় গেল? কিছু জিনিস হইতেছে আমি ট্রাই করে দেখতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি যদি চেক করতে যাই আমার আইওটি ডিভাইস গুলো আসলে কিভাবে পাইতে পারি। হ্যাঁ, মানে আমাদের এন্ড থেকে যদি আমি কোনো ফিজিক্যাল অ্যাক্সেস না পাই, খুব বেশি দূর আমি হয়তো যেতে পারবো না, কিছু দূর হয়তো বা যাওয়া যেতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যদি করি, কি বলে, গুগল যদি করি, লাইক গুগল ব্যবহার করলে, সেটা হচ্ছে কারো যদি ডর্কিং মনে থাকে, তাহলে সেখানে ডর্কিং এ আমরা লিখতে পারি যে ইন টেক্সট
দিয়ে কোলন দিয়ে আমি হয়তো লিখলাম যে স্ক্যাডা লগ ইন সার্চ দিলাম। এই আমরা কি নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে নাকি? আমাকে না কি দেখা যাচ্ছে? আপনি আসছেন কিন্তু স্ক্রিন শেয়ার অফ হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এইখানে দেখতে পাচ্ছি যে এখানে সিমেন্স লেখা, সার্ভার ইনফরমেশন। সো মোস্ট লাইকলি এটা কোনো ডিভাইস, রাইট। তো এটা হইতেছে নন ভোলাটাইল ফ্ল্যাশ ফাইল সিস্টেম দেওয়া। এখানে এটার ভিতরে ক্লিক করলে কি ভিতরে যাওয়া যায়? এই যে ফাইল সিস্টেমের রুট টুট দেখা যাচ্ছে। তো এটা পাবলিক কোনো একটা ডিভাইস, বেশি ভিতরে যাওয়া আমার ঠিক হবে না, দ্যাট উড বি আনএথিক্যাল। তো কিভাবে সিস্টেম গুলা পাওয়া যেতে পারে? এই যে সার্ভার ইনফরমেশন পর্যন্ত দেখা যাচ্ছে। এগুলো আমি কি বলছিলাম, ওই যে সামির কই? সামির, জি স্যার, আসছি স্যার। আচ্ছা, ওই যে যখন বলছিলাম না যে ওয়েব অ্যাপ্লিকেশন কি বলে কতটুকু পার্ট ক্যারি করতেছে, যে ওয়েব দিয়ে কিন্তু আমি যে ইনফরমেশন দেখতে পাচ্ছি, কোন একটা ডিভাইস এখানে আছে, সেই ডিভাইসের হইতেছে আমি ওয়েব ইন্টারফেস দিয়ে তার সিস্টেমের ইনফরমেশন গুলো আমি দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, তো এখানে যদি ভিতরে যাই, আমি যাচ্ছি না ভিতরে, তো ভিতরে গেলে আমি এই ইনফরমেশন সম্বন্ধে হয়তো আরো ইনফরমেশন পাবো। তো এটা হইতেছে একটা ওয়ে, স্ক্যাডা লগ ইন। যদি এরকম হয়ে থাকে, আমি জিগবি লগ ইন যদি দেখি, এটা কেমনে পাচ্ছে? এটা ওই যে তাহলে গুগল ডর্কের ইয়াটা, এই ক্লাসটা লেকচারটা আমাদের কিন্তু আবার খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে এটা আমাদের নর্মালি পাওয়ার কথা ছিল না, বাট আমি পাচ্ছি এই কারণে কি, এটা রিজন হচ্ছে যে আমি ডর্কিং করার জন্য গুগল নিজে নিজে স্ক্র্যাপিং করে রাখছে যে এই ওয়েব ইন্টারফেস গুলো যেগুলো ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, সেগুলোকেও আগের থেকে ইন্ডেক্সিং করে রাখছে। আমি জাস্ট সিম্পলি ওই ইনটেক্স দিয়ে সার্চ দিয়ে আমি এটাকে দেখতে পাচ্ছি, এবং এটা দেখতে পাওয়ার রিজনে হচ্ছে যে ওই টেক্সটের ভিতরে লেখা আছে। এটা মনে হয় এভাবে পাইনি আমি। হ্যাঁ, এটা আমি এখান থেকে পাইছি। তাহলে নিশ্চয়ই এটার ভিতরে কোথাও লেখা আছে স্ক্যাডা লগ ইন। হ্যাঁ, আচ্ছা, ওই টিপি লিঙ্ক রাউটারে যখন লগ ইন ইন্টারফেস যায়, তখন ওটার কি লেখা থাকে? ওটার ইয়াতে মনে আছে কারোর? টিপি লিঙ্ক লগ ইন লেখা থাকে নাকি? ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া থাকে। না অ্যাডমিন, না সরি, না না অ্যাডমিন আর পাসওয়ার্ড। না, কিছু একটা পার্টিকুলার লেখা থাকার কথা, আমি ভুলে গেছি এটা। দাঁড়ান আমি এখন হ্যাঁ আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, তো ওইটা যদি আমি এভাবে গুগলে সার্চ দেই, তাহলে ইন্টারনেটে এই যে দেখেন, এই যে আরেকটা, ঠিক আছে, এটা appleid.com স্ক্যাডা, যায় না এটা কোন কোম্পানির। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার ইয়া কি বলে, পোর্টাল, এটা কিন্তু ওয়েব স্যার একটু ওয়েব পোর্টাল। এসকিউএল ইনজেকশন করে দেখেন স্যার, এটা ঢোকা না যায় না কিনা। না, এটা আমি করব না। হ্যাঁ, এগুলাকে কি করতে হয় এটা আপনি অলরেডি জানেন। এটা ওয়েব পোর্টাল না? ওয়েব পোর্টালে জি স্যার। ভালনারেবিলিটি কিভাবে আপনি এক্সপ্লয়েট করতে হয় আপনি অলরেডি জানেন। সো এটাকে কিভাবে করতে হবে, ইউ গাইজ শুড নো, অর এতক্ষণে আন্ডারস্ট্যান্ড হয়ে যাওয়ার কথা আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটা ওয়েব পোর্টাল দেখতে পাচ্ছি। তো এগুলো যদি আমি ব্রুট ফোর্স করি, অথবা আমি যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি থেকে থাকে, তাহলে কিন্তু ডিরেক্টলি আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? আর যদি খেয়াল না থাকে, তাহলে আমাদের ওই সিস্টেম হ্যাকিং এর যে ক্লাস ছিল পাসওয়ার্ড ক্র্যাকিং, এবং ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এর যে ক্লাসগুলি আছে, সেই ক্লাসগুলিকে আবার ফলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরো দেখি কি বলে, এই যে আর একটা সিস্টেম দেখতে পাচ্ছি, এটাও আইপি অ্যাড্রেস দেওয়া, এটারও কিন্তু ওই যে ইয়া দেওয়া নেই। ঠিক আছে, আচ্ছা, এরপরে কোথায় গেল? আহ ও, আর একটা, এই দেখছেন যে পোর্টালটা সুন্দর করে দিয়ে রাখছে এটা।
এইসব সিস্টেম গুলো পোর্টাল গুলো এভাবে দেওয়া কেন? এটার ইয়া হচ্ছে কি যে অনেকে আছে তাদের সিকিউরিটি সম্বন্ধে আইডিয়া কম, কোনোভাবে তারা সিস্টেমটাকে আপ করে দিয়ে দিছে, বস বলছে যে আমি বাহার থেকে বসে বসে লগ ইন করে দেখতে চাই, ওদেরকে এই জন্য ইন্টারনেটে আপ করে দিছে। কিন্তু এটা যে আমরাও দেখতে পাচ্ছি এই জিনিসটা ওদের মাথায় নাই। হ্যাঁ, এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা বিষয় আর কি। আচ্ছা, ইনফ্যাক্ট যদি তার বস যদি এটাকে লগ ইন করে, সঠিক আইডি পাসওয়ার্ড জানে, এর মাঝখানে দিকেও স্নিফিং করে, তাহলে কিন্তু ডেফিনেটলি সেটা কম্প্রোমাইজ হয়ে যাবে, ইউজার নেম পাসওয়ার্ড দেখাই যাবে। আপনারা কিন্তু দেখছেন এটা এরকম। আচ্ছা গেল, আরো আছে, আমি মাথায় এসে এসে আমি ইয়া করে ফেলতে, সেটা হচ্ছে কি নেক্সট আর একটা সার্চ ইঞ্জিন আছে যেটা হইতেছে আইওটি ডিভাইসের গুগল বলি আমরা এটাকে। মানে গুগল সার্চ ইঞ্জিন যেমন বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে বের করতে হয়, এটা হইতেছে আইওটি ডিভাইসের সার্চ ইঞ্জিন। সারা ওয়ার্ল্ডে যত আইওটি ডিভাইস আছে এগুলোকে আমি এখানে বসে বসে সার্চ করে বের করতে পারবো যদি আমি আইপি টাইপি দেই আর কি। হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে কি আমি এখানেই একটা দেখি, এখানে এই যে অ্যাপেল অ্যাপেল সরি অ্যাপেল না, অ্যাপ্লাইড অ্যাপ্লাইড আইআইওটি। তো আমি যদি এখানে অ্যাপ্লাইড আইআইওটি লিখে যদি একটা সার্চ দেই, তো এই নামের আন্ডারে দেখি কোনো আইওটি ডিভাইস আছে কিনা, কিংবা সার্ভার রাউটার এনিথিং আছে কিনা, যদি আমি একটু দেখি আর কি। টিবি লিঙ্ক লিখে সার্চ দেন। হ্যাঁ, টিপি লিঙ্ক লিখে সার্চ দিতে যেতে পারে, টিপি লিঙ্ক লিখে সার্চ দিয়ে দেখি কি কি আছে রাউটারের। ও নাইস নাইস নাইস। আচ্ছা, এখানে একটা টিপি লিঙ্কের রাউটার আছে যেটার আইপি অ্যাড্রেসও দেখা যাচ্ছে, পাবলিক আইপি অ্যাড্রেস, এটা ব্রাজিলে। এটাও রাউটার কনফিগারেশন, এটা তো ঢোকা যাবে। এটাও হইতেছে আমার ইয়াতে কি বলে ওর নাম, ব্রাজিল। ব্রাজিলে। ইউক্রেনে কিছু দেখতে পাচ্ছি টিপি লিঙ্কের, আদার্স আরো কিছু রাউটার আছে। আচ্ছা, যদি আমি স্ক্যাডা সিস্টেমের যদি কোনো ইয়া দেখি, স্ক্যাডা, স্ক্যাডা তো টেকনোলজির নাম, এটা টেকনোলজির নাম দেখি। আচ্ছা, জার্মানির ফ্র্যাঙ্কফার্টে কিছু পাওয়া গেল আইপি, এগুলাতে মুভ পার্মানেন্টলি। হুম, আচ্ছা, সঙ্গত কারণে আমি একটু ডিভাইসটা আমি রেকর্ডিংটা একটু অফ করি, কিছু কেউ কিছু মনে না করলে।